অডিও কথনে সবাইকে স্বাগতম। আজকে আমি সমরেশ মজুমদারের আরও একটি উপন্যাস শুরু করতে যাচ্ছি। উপন্যাসটির নাম হলো অহংকার। আজকাল টালিগঞ্জ পাড়ায় যেতে একদম ইচ্ছে করে না সুব্রতর। অথচ টালিগঞ্জের স্টুডিওগুলোর একটা অদ্ভুত আকর্ষণ আছে। বেলা বাড়লেই চুম্বকের মতো টানে তাকে ওরা। যৌবনের প্রথম 10টা বছর তার ওখানেই কেটেছে, কিন্তু এখন সেখানে যাওয়ার কথা হলেই বুকের মধ্যে অদ্ভুত একটু কষ্ট পাক খায়। ভ্যাগাবন্ডের মতো আর স্টুডিওর রাস্তায় ঘুরতে একদম ভালো লাগে না। প্রথম প্রথম যার সঙ্গে দেখা হতো সেই জিজ্ঞাসা করতো, নেক্সট ছবি কি? মাথা নাড়ত সুব্রত, নট ইয়েট সেটেলড। লোকে হাসতো। এখন আর শুধোয় না, আর হাসেও না। সবাই বুঝে গেছে সুব্রত রায় খতম হয়ে গিয়েছে। এখন আর চোখে কেউ কেউ তাকায়। শুধু সাধারণ মানুষ নয়, টেকনিশিয়ানরা তাকে দেখলেই সরে দাঁড়ায়, এমনকি আর্টিস্টরাও। সুতরাং ফালতু ওপাড়ায় গিয়ে কোনো লাভ আছে? অথচ ওপাড়ায় যেতেই হবে। এমএ পাশ করার পর আর 5টা সাধারণ মানুষের মতো সে চাকরি খোঁজেনি। চলচ্চিত্র শিল্পকে ভালোবেসেছিল তার অনেক আগে থেকেই। দেশ বিদেশের ফিল্ম সংক্রান্ত বইপত্র যা পেয়েছে পড়েছে। তারপর যোগাযোগ হয়েছে বিখ্যাত পরিচালক অনীশ ঘটকের সঙ্গে। প্রথা বিরোধী চলচ্চিত্র তৈরি করে অনীশবাবু তখন ভারতীয় চলচ্চিত্রে যুগান্তর এনেছে। তার 2টো ছবি খুব ভালো চলেছিল। সুব্রতকে পছন্দ হয়েছিল অনীশের, ফলে সহকারী হিসেবে কাজে যোগ দিয়েছিল সে। বই পড়াবিদদের সঙ্গে হাতে কলমে শিক্ষা তাকে উজ্জীবিত করেছিল। ছবির জন্য গল্প নির্বাচন করা থেকে শুরু করে সেটাকে শর্টে রূপান্তরিত করার মধ্যে অনীশ ঘটকের যে নৈপুণ্য, সেটা মুগ্ধ হয়ে লক্ষ্য করত সুব্রত। কিন্তু বড় খামখেয়ালি ছিলেন ভদ্রলোক। শেষের দিকে কোনো কাজে নিজেকে স্থির রাখতে পারতেন না। অত নাম, অত সম্মান সত্ত্বেও কি একটা হতাশাবোধের শিকার ছিলেন তিনি। মানুষটি চট করে মারা যাওয়ার পর সুব্রত বুঝেছিল এই পৃথিবীতে কোনো মানুষ সন্তুষ্ট হয় না। অন্তত যার মধ্যে সামান্য শিল্পী সত্তা আছে সে তো হতেই পারে না। অনীশ ঘটক প্রায়ই বলতেন, ছবি করবে মানুষের জন্যে, ছবির বিষয় হবে মানুষের গল্প, যে মানুষ মাটিতে হাঁটে। অনীশবাবুকে পছন্দ করতেন একজন প্রযোজক। সুব্রতর প্রথম ছবি তার টাকায় তৈরি। দেশ বিভাগের শিকার এক উদ্বাস্তু পরিবারের গল্প নিয়ে সে ছবি তৈরি। মানুষের কষ্ট, লড়াইয়ের ছবি, প্রতিটি ফ্রেমে যেন ছিল বাঁধাই করা। অনীশ ঘটককে যারা ভালোবাসতেন তাদের হাতে বেশি টাকা থাকতো না, ফলে টেকনিশিয়ানস বন্ধুদের রাজি করতে হয়েছিল অনুরোধ করে তার ছবিতে অল্প পয়সায় কাজ করতে। এমনকি বিখ্যাত 2জন শিল্পীকেও সে বেশি পয়সা দিতে পারেনি। পরিচালক হিসেবে সে সামান্য যা পেয়েছিল তাতে কোনো রকম পেট চলে। প্রযোজকের সঙ্গে চুক্তি ছিল, ছবি চললে প্রত্যেককে পাই পয়সা মিটিয়ে দেবেন। কিন্তু ছবি চলল না। মুক্তি পাওয়ার দিন মোটামুটি ভিড় খারাপ হয়নি। ব্যাস, শনিবার থেকেই হল ফাঁকা। উদগ্রীব হয়ে দাঁড়িয়ে থাকতো সুব্রত হলগুলোর সামনে। কাউন্টারে মাছি তাড়াতো। যারা দেখতে যেত তারা বেরিয়ে এসে বলতো, শালা শুধু অভাব আর অভাব। মাঝে মাঝে কি যে বলল কিছুই মাথায় ঢুকলো না, ফালতু পয়সা নষ্ট। 1 সপ্তাহের শেষে ছবিটা উঠে গেল। হলের ভাড়া পর্যন্ত পকেট থেকে মেটাতে হলো। আর বিধ্বস্ত প্রযোজক সেই যে হারিয়ে গেলেন, সুব্রত তার দেখা পায়নি কোনোদিন। অথচ প্রতিটি খবরের কাগজে প্রশংসা বেরোতো পঞ্চমুখে। অনীশ ঘটকের যোগ্য উত্তরসূরি সে। ছবির কাজের প্রশংসা হয়েছিল অনেকখানি জায়গা জুড়ে। ফিল্ম সোসাইটিগুলো সেই ছবি দেখাতে লাগলো তাদের সদস্যদের। কাগজে কাগজে সুব্রত রায়ের নাম বারংবার লেখালেখি হতো। এমনকি যে কোনো পরিচালকের যা স্বপ্ন, রাষ্ট্রপতি তার ছবিটিকে সেরা ছবি হিসেবে ঘোষণা করলেন। কিন্তু এত আনন্দ, এত সম্মান সত্ত্বেও বুকের মধ্যে সর্বদা রক্তক্ষরণ হতো। জনসাধারণ তাকে সরাসরি খারিজ করেছে। পুরস্কারের পর প্রদর্শক ছবিটির পুনর্মুক্তির ব্যবস্থা করেছিলেন, কিন্তু তাতেও কাজ হলো না। তার বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা বুদ্ধিজীবী মহলেই কদর পেল, কিন্তু সাধারণ মানুষকে স্পর্শ করল না। সুব্রত ভেবেছিল পরের ছবিতে সে এমন বিষয় নির্বাচন করবে যাতে সাধারণ মানুষের পছন্দ হয়। তার নিজেরও মনে হয় এটা আমার বিষয়। কিন্তু চলচ্চিত্র এমন একটা শিল্প, অভিজ্ঞতা কিংবা প্রতিভা থাকলেই ফলপ্রসূ হয় না,
লক্ষ লক্ষ টাকার শক্তি পেছনে না থাকলে তুমি শিল্পী হতে পারবে না। একজন লেখক কিংবা ছবি আঁকিয়ের সঙ্গে একজন চলচ্চিত্র পরিচালকের তফাৎ এখানেই। অন্যের কৃপায় তাদের শিল্পী সত্তার বিকাশ ঘটে। সুব্রতর স্বপ্ন, এ কলকাতা তো বটেই, মফস্বলের বুকাররাও হাত বাড়ায়নি। বুদ্ধিজীবীরা দেখা হলে প্রশ্ন করেন, পরের ছবির বিষয়বস্তু কি সুব্রতবাবু? সে ঘাড় নেড়ে জানায়, দেখি। ততদিনে সুব্রত বুঝেছে বুদ্ধিজীবীরা পয়সা দিয়ে টিকিট কেটে ছবি দেখেন না। বিশেষ শো, প্রেস শোতে তাদের যাতায়াত। যারা ছবির জন্য পয়সা দেয় সেই জনসাধারণের থেকে তাদের ফারাক আকাশ পাতাল। সে আশা করেছিল এত প্রশংসার পর নিশ্চয়ই প্রযোজকরা এগিয়ে আসবেন তার কাছে। সে এবার এমন একটা ছবি করবে যা পৃথিবীর মানুষ বিস্মিত হয়ে দেখবে। বার্লিন থেকে কান সব কটা ফেস্টিভ্যালের আলোচ্য বিষয় হবে সেই ছবি। কিন্তু তারপরে একটি বছর ঘুরে গেল, কেউ এলো না। সে জানে টালিগঞ্জের বেশিরভাগ পরিচালকরা প্রযোজক ধরতে কিরকম আচরণ করেন। নিজেকে অত নিচুতে নামাবার প্রবৃত্তি তার হয় কি কখনো? মাঝে মাঝে বিখ্যাত প্রযোজকদের কাছে সে অনুরোধ জানিয়েছে তাকে ছবি করতে সুযোগ দেবার জন্য, কিন্তু কেউ রাজি হয়নি। একটার পর একটা দিন কেটেছে, শেষে বছরও। ক্রমশ প্রশংসার ফুলের মালা শুকিয়েছে, হতাশায় মন ভেঙে পড়েছে। তার উপর আছে আর্থিক দুশ্চিন্তা। দেশের বাড়িতে মা ভাইদের আশ্রয়। ভাইরা সাধারণ চাকরি করে সুখে দুঃখে দিন কাটায়। মায়ের অস্বস্তি, তার বড় ছেলে জীবনে প্রতিষ্ঠিত হলো না। স্বপ্ন ছবিটার কথা সবাই এখন ভুলে গিয়েছে। তাদের ধারণা চলচ্চিত্রের গ্ল্যামারের আগুনে ঝাঁপ দিয়ে সুব্রত জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এখনো সময় আছে। চেষ্টা করলে কি একটা মাস্টারি সে জোটাতে পারে না? মাস্টারি না পাক, কমার্শিয়াল ফার্মে কিংবা খবরের কাগজে ফিল্ম সংক্রান্ত চাকরি চেষ্টা করলে হয়তো পেত সুব্রত। কিন্তু তাতে এতদিনের পরিশ্রম সব বৃথা হয়ে যাবে না? সে পরাজিত হয়ে যদি ফিরে যায়, তাহলে এমএ পাশ করেই কেন চাকরি করেনি? তাছাড়া আর ৫টা সাধারণ মানুষের মতো খেয়ে পরে চাকরি করে মরে যেতে কি সে পৃথিবীতে এসেছে? না, তা আর সম্ভব নয়। তার বুকের ভেতরে, মস্তিষ্কের কোষে যে শিল্পভাবনা দিনরাত পাক খায়, তার পরিণতি না দেখে সে সরে যাবে না। না, কোনো আপোস নয়। জীবনের শেষ দিন পর্যন্ত সে সংগ্রাম করে যাবে। যে করেই হোক তাকে ভালো ছবি তৈরি করতেই হবে। পৃথিবীতে মহৎ শিল্পগুলোর পথে গোলাপ ছড়ানো ছিল না। সেই সব শিল্পীদের রক্তাক্ত হতে হয়েছে প্রকাশের সময়। শিল্প কখনো হার মানে না। সুব্রত যে ঘরটিতে ভাড়া আছে, তার বাড়িওয়ালা একটু অন্য ধরনের মানুষ। বাড়ি ভাড়ার জন্য তিনি তাগাদা করেন না। বলেন, লিখে রাখুন, হিসেব বুঝে সুখের দিন এলে মিটিয়ে দেবেন। আপনার এত প্রশংসা করলো খবরের কাগজ, আর আমি তাগাদা দেব? কিন্তু বাড়ি ভাড়া দেওয়াটাই সব নয়। দুবেলা খেতেও পয়সা লাগে, জামা কাপড় আর জুতোও দরকার। মাঝখানে একটা বিজ্ঞাপনের ছবি করে কিছু পয়সা পেয়েছিল সে, তাই দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। শেষ পর্যন্ত ডিস্ট্রিবিউটর পাড়ায় ঘুরতে শুরু করেছে সুব্রত। ধর্মতলা পাড়ায় বড় বড় ডিস্ট্রিবিউটর আছেন। তাদের কাজ শুধু ছবি হলে চালানোই নয়, কেউ কেউ নিজে ছবি করেন। তাদের কাছে আবেদন রাখলে কাজ হবে বলে মনে হলো। গত ৩ মাস ধরে দরজায় দরজায় ঘুরে একই কথা নানান ভাষায় শুনেছে সে। যারা খুব ভদ্র তারা বলেছেন, না মশাই, বাংলা ছবির বাজার খুব খারাপ। দেখছেন তো, কোনো ছবিই চলছে না। এখন নতুন করে ইনভেস্টমেন্ট করা সম্ভব নয়। কথাগুলো আপাতত মিথ্যে নয়। এবছরে যেসব ছবি রিলিজ করেছে তাদের ব্যানার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই খুলে ফেলতে হয়েছে। কিন্তু একটু মিথ্যে আছে। তা সত্ত্বেও এরা বাংলা ছবির জন্য পয়সা দিচ্ছেন। দিচ্ছেন সেই সব পরিচালকের ছবিতে যাদের শেষ ছবি হিট করেছে। যারা ভদ্রতার ধার ধারে না তারা বলেছে, দূর মশাই, আপনাকে দিয়ে কে ছবি করাবে? মাপ করুন, আমার তো মাথা খারাপ হয়ে যায়নি? বিব্রত সুব্রত জানতে চেয়েছিল, আমার অপরাধ? অপরাধ? না না, আপনার কেন অপরাধ? অপরাধ আমাদের। আপনি আপনার খ্যাতির জন্য ছবি করবেন, দেশ বিদেশের নাম হবে, আর আমরা ভিখিরি হয়ে সেই ছবি তৈরির জন্য টাকা দেব না। এটা আমাদের অপরাধ নয়? দেখুন মশাই, আপনি ছবি করবেন আমার টাকায়, আর আমি সেই ছবি নিজের ঘরের দেয়ালে টাঙিয়ে দেখব
এতটা গর্দভ কেন ভাবছেন? পাবলিক আপনাদের মতো আঁতেল ডিরেক্টরের আর্ট ফিল্ম জীবনে দেখবে না। অথচ আমারই পয়সায় আপনি বিদেশের ফেস্টিভ্যালে নাম কিনবেন। এ তো হতে পারে না। পেয়েছেন ভালো। আপনারা সমস্ত ইন্ডাস্ট্রির সর্বনাশ করছেন। সুব্রত বলতে চেষ্টা করল, আপনি আগে থেকেই কি করে বুঝলেন ছবি চলবে না? একটা ভাত টিপলেই বোঝা যায় সেদ্ধ হয়েছে কিনা। আপনার প্রথম ছবি তো খুব প্রশংসা পেয়েছে। তার প্রযোজকের অবস্থা কি? তার তো ভিটেমাটি চাটি হয়ে গিয়েছে। আপনি লিখে দিতে পারবেন যে আপনাকে দিয়ে ছবি করালে সেই ছবি পয়সা দেবে? একটুও ইতস্তত না করে সুব্রত বলল, যেসব পরিচালকদের দিয়ে আপনারা ছবি করান তারা কি লিখে দিতে পারে আপনার সব কমার্শিয়াল ছবি হিট করে? করে না, কিন্তু তৈরি করার সময় পরিচালকের মতো আমারও মনে হয় করবে। টাকা ঢালতে তাই আমার সাহস থাকে। কিন্তু আপনাকে দিয়ে ছবি করবার আগেই জানি ওটা জলে গেল। তাহলে মিছিমিছি মাথা গলাতে যাব কেন? নিজের টাকায় ছবি করে দেখুন, বুঝবেন কত ধানে কত চাল। ফিরে এসেছিল সুব্রত। তার যদি নিজের টাকা থাকতো তাহলে কি অন্যের কাছে হাত পাতত? কত মানুষ তো সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। তারা কি তাকে ছবি তৈরির জন্য টাকা দিতে পারে না? এক বন্ধু বলেছিল, বর্ধমানে একজন বড় ব্যবসায়ী আছেন, তার খুব শখ ছবি করবার। এক সকালে গিয়ে দেখা করেছিল সে। লোকটা পেট ভরে খাইয়েছিল। তারপর বলেছিল, আমি মশাই একটা গপ্প ফেঁদেছি, সেইটেই করতে হবে। গপ্প শুনে চুপচাপ চলে এসেছিল সুব্রত। 50 বছর আগে কোনো বুদ্ধিমান পরিচালকও ওই গপ্পে ছবি করতেন না। ক্রমশ হতাশায় ভেঙে পড়ল সুব্রত। বন্ধু বান্ধবরা পয়সা না দিলে খাওয়া জোটে না। এ কথা তো স্পষ্ট। চলচ্চিত্র শিল্প এমন মাধ্যম যা অন্যের দয়ায় পালিত হয়। তার ক্ষেত্রে দয়া দেখাবার কেউ নেই। তাকে দেখলেই প্রযোজকরা গুটিয়ে যায়, ডিস্ট্রিবিউটররা মুখ ফেরায়। এমনকি যেসব ফিল্ম সোসাইটিগুলো এককালে তাকে নিয়ে মাতামাতি করত, তারাও আর কথা বলে না। স্রষ্টার পরিচয় তার সৃষ্টিতে। সেই সৃষ্টি যদি থেমে যায় তাহলে সে কিসের স্রষ্টা? একটা ছবি ভাঙিয়ে আর কতদিন চলবে? কফি হাউসের টেবিলে খুব কাছের বন্ধু ছাড়া অন্যরা আসে না। শেষ যে প্রযোজকের কাছে গিয়েছিল সুব্রত, তিনি বলেই দিলেন, মশাই আপনি ফিল্ম না করে আমার বাড়িতে আসুন। বাইরের ঘরের দেয়ালটা বেশ বড়। সেখানে ছবিটা এঁকে দিন, 100-5 টাকা দিতে পারি। আজকাল ঘরের দেয়ালে দুর্বোধ্য ছবি থাকলে সোসাইটিতে প্রেস্টিজ বাড়ে। ক্রমশ সুব্রত আরো নরম হলো। ওর বয়স এখন বেশি নয়। সুদর্শন, শিক্ষিত এবং মার্জিত। ছবি করার বাসনা এখন রক্তে মিশে গিয়েছে। এ এমন নেশা যতই রক্ত ধোয় দূর হবে না। তার দ্বারা অন্য কাজও সম্ভব নয়। এখন একটার পর একটা হেনস্থা সহ্য করে সে প্রযোজক জোগাড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুব্রত দুটো জিনিস কিছুতেই বুঝতে পারে না। একজন পৃথিবী বিখ্যাত পরিচালক কলকাতায় আছেন। তার কোনো ছবি 3 সপ্তাহের বেশি চলে না। মফস্বলের লোকও দেখতে চায় না। কিন্তু তিনি একটার পর একটা ছবি করে যাচ্ছেন বড় বাজেটে। তার কাছে প্রযোজকরা যায় কেন? ওর কোনো ছবি তো টাকা পায় না এদেশে। অথচ বিদেশে বড় ফেস্টিভ্যালগুলোতে তার ছবি যায়। এখন জুরিও হন তিনি। কেউ কেউ বলে যে ভদ্রলোকের ছবির বাজার বিদেশে। সেখানে নাকি খুব বিক্রি হয় বলে প্রযোজক মার খায় না। বাংলা ভাষায় ছবি করে বিদেশে যার চল, তিনি যত বড় পরিচালক হন তার সম্পর্কে ধোঁয়াশা থেকে যায়। আর বুঝতে পারে না একদম নিম্নমানের বাণিজ্যিক ছবির পরিচালকদের। কলকাতায় ছবি চলল না, মফস্বলে মোটামুটি চলল। কিন্তু পরের ছবির প্রযোজক পেতে বিন্দুমাত্র অসুবিধে হয় না তাদের। কি কৌশল তারা জানেন সে জানে না। আজ যদি অনীশ ঘটক বেঁচে থাকতেন, তার কি অবস্থা হতো? গত 1 মাস ধরে সুব্রত ভেবেছে একটা ছবি করতে হবে যা সাধারণ মানুষ প্রসন্ন মনে দেখবে, যাকে বুদ্ধিজীবীরা প্রশংসা করবে, যেটা তৈরি করে তার নিজের তৃপ্তি হবে। সৎ ছবি কিংবা গুড ফিল্ম হিসেবে সেই ছবির প্রযোজক ভালো লাভ করে বলবেন, পরের ছবি করুন সুব্রত বাবু। সেটা কি ধরনের ছবি তাকে নিয়ে দিনরাত ভেবে যাচ্ছে সুব্রত। অথচ কোনো কূল কিনারা নেই। যদি কেউ তাকে একটা ফর্মুলা বলে দিত, না, বাজার চলতি মাথামুন্ডুহীন ফিল্ম নামক যাত্রা সে করতে পারবে না।
জাত খুইয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু ঢের ভালো। বিছানায় শুয়ে ৭-৫ ভাবছিল সুব্রত। এখন বেশ বেলা হয়েছে। ঘুম থেকে উঠে নিচে নেমে মোড়ের দোকান থেকে এক ভাঁড় চা খেয়ে এসেছে। পকেটে এখন মাত্র ২টো টাকা পড়ে আছে। সুদেষ্ণার সঙ্গে ৩ দিন দেখা হয়নি। সুদেষ্ণার স্কুলে টেলিফোন করার জন্য ৫০টা পয়সা দরকার। ৩ দিন আগে সে সুদেষ্ণাকে অনেক করে বুঝিয়েছে। আর নয়, এবার সুদেষ্ণা অন্য কাউকে বিয়ে করুক। তার সামনে কোনো উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা নেই। এই হতাশার মধ্যে ডুবে থেকে সে আর ওকে জড়াতে চায় না। আগে এসব কথা শুনলে সুদেষ্ণা প্রতিবাদ করত। বলতো ফিল্ম করতে হবেই, এমন মাথার দিব্যি কে দিয়েছে তোমাকে? এত জানাশোনা যখন, তখন একটা চাকরি তুমি পাবেই। তখন বড় গলায় সে বলেছিল, চাকরি করার জন্য আমি জন্মাইনি। ৩ দিন আগে সুদেষ্ণা কিচ্ছুই বলল না, চুপচাপ তার কথা শুনে গেল। যদি কেউ শুধুই শোনে এবং জবাব না দেয় তাহলে অস্বস্তি হয়। সুব্রত জিজ্ঞাসা করেছিল, কিছু বলছো না যে? প্লিজ একবার আমার কথা শোনো। সুদেষ্ণা ওর মুখের দিকে তাকিয়ে বলেছিল, তুমি ভেঙে পড়েছো সুব্রত। যে মানুষ ভেঙে পড়ে তার দ্বারা কোনো সৃষ্টি হয় না। মানছি, কিন্তু তুমি কেন আমার জন্য জীবনটা নষ্ট করবে? আমি তোমাকে খাওয়াতে পরাতে পারবো না, স্বাচ্ছন্দ্য দিতে পারবো না। না, আর নয়। সুদেষ্ণা বলেছিল, কিন্তু আমি তো চাকরি করি। সুব্রত মাথা নেড়েছিল। সে টাকায় আমি হাত দিতে পারবো না। কেন? আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না? পারো, কিন্তু তোমার পাশে দাঁড়াবার যোগ্যতা যখন আমি অর্জন করব, তখনই। এখন যা অবস্থা দেখছি, এ জীবনে আর তা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। সুদেষ্ণা যাওয়ার আগে বলে গিয়েছিল ৩ দিন বাদে দেখা করবে। এর মধ্যে পারলে সে যেন ফোন করে। ফোন করা হয়নি। কি হবে মিছিমিছি বন্ধনের সুতোটাকে জিইয়ে রেখে? সুদেষ্ণা, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তার চেয়ে নিজের বাসনাকে অনেক বেশি। এই কথা তো আর মুখ ফুটে বলা যায় না ওকে। চারধারে যখন হতাশা, ঠিক তখন গতকাল একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। ধর্মতলা স্ট্রিটের দোতলায় হরিপদ সাহার ডিস্ট্রিবিউশন অফিস। এককালে প্রচুর হিট ছবি করেছেন ভদ্রলোক, কিন্তু দুজন নামী পরিচালক ওর শেষ দুটি ছবিকে প্রায় ডুবিয়ে দেওয়ায় এখন প্রযোজনা থেকে ৭ হাত দূরে আছেন। দুটো চিত্রনাট্য বগলে নিয়ে সুব্রত ওর চেম্বারে গিয়ে শুনল, না বসাই, ছবি আমি করব না। কিন্তু আমি খুব আশা নিয়ে এসেছিলাম। আমি হতাশ হয়ে বসে আছি। তাছাড়া আপনার ওইসব কচকচি শুনলে আমার মাথা ধরে যাবে। অন্য জায়গায় যান। হরিপদবাবু ওঠার জন্য তৈরি হচ্ছিলেন। সুব্রত শেষ চেষ্টা করল। খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট ছিল। এই সময় বাইরে বৃষ্টি নামল। হরিপদ বললেন, যা, হয়ে গেল। আমার বৃষ্টিতে ভেজা বারণ, কি করি? বলতে বলতে তাকালেন সুব্রতর দিকে। ঠিক আছে, বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত পড়ুন, বন্ধ হলেই আমি উঠব। দোনামনা করে দ্বিতীয় চিত্রনাট্যটি শুরু করেছিল সুব্রত। প্রথমটিতে একটু বেশি কাজকর্ম আছে, হরিপদবাবুর ভালো লাগবে না। দ্বিতীয়টিতে আর যাই থাক, গল্পের টান আছে। সে প্রার্থনা করতে লাগলো যাতে বৃষ্টিটা না থামে। চেয়ারে শরীর এলিয়ে হরিপদবাবু প্রথম দিকে শুনছিলেন, তারপর সোজা হয়ে বসলেন। এক সময় সুব্রত আর চোখে জানলা দিয়ে দেখলো বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু সে পড়া চালিয়ে যেতে লাগলো। শেষ হবার পর হরিপদবাবু জিজ্ঞাসা করলেন, কার গপ্প? আমারই। কোত্থেকে ঝেড়েছেন? মানে? না ঝেড়ে তো পরিচালকরা এমন। যাক, ও চিত্রনাট্য এবার পুড়িয়ে ফেলুন। সে কি? আঁতকে উঠেছিল সুব্রত। কারণ ওটা কোনোদিন ছবি হবে না। আরে মশাই, আপনার মেইন লিড কে করবে? এই দেশে এমন কোনো নায়িকা আছে যে শর্মা করতে পারে? নান। গুম হয়ে গেল সুব্রত। চিত্রনাট্য লেখার সময় এ কথাটা তারও খেয়ালে এসেছে, কিন্তু সে বলল, স্ক্রিপ্টটা কেমন লাগলো আপনার? ভালো লাগলে তো কোনো কাজ হবে না মশাই। ওটা নায়িকা প্রধান গল্প। একজনই করতে পারতো এই চরিত্র। তিনি করলে হেসে হেসে সুবর্ণ জয়ন্তী হয়ে যেত। কিন্তু তিনি তো আজ 10 বছর ছবি ছেড়ে দিয়েছেন। আকাশ কুসুম চিন্তা। আপনি কার কথা বলছেন? আবার কার কথা? এই দেশে তো একজনই অভিনেত্রী জন্মেছেন। উনি যদি আপনার শর্মা করতেন, আমি এক্ষুনি হ্যাঁ বলে দিতাম। এবার উঠতে হয়। হরিপদ ড্রয়ারে তালা দিলেন। সুব্রত শেষবার চেষ্টা করল।
উনি যদি রাজি হন করতে? রাজি হবেন না। এ পর্যন্ত ১,০০০টা প্রস্তাব নাকচ করেছেন। পছন্দের ভূমিকা না পেলে করবেন না। আবার চরিত্র পছন্দ হলে গল্প পছন্দ হওয়া চাই। গল্প পছন্দ হলে সহ অভিনেতাদের মনের মতো হতে হবে। সেটাও যদি হয় তাহলে পরিচালক ওর পছন্দসই হতে হবে। এসবের মানে উনি আর ফিল্মে কাজ করবেন না, করতে চান না। সুধীর গড়গড়ি ৩ লাখ অফার করেছিল ৫ বছর আগে, নো রেজাল্ট। আর গত ১২ বছর ধরে তো কেউ ওর দেখাই পায় না। শুনেছি ধর্মকর্ম নিয়ে থাকেন, কারো সামনে আসেন না। তাকে রাজি করাতে পারলে চলে আসুন, আমি আছি। এভারেস্টকে কলকাতায় নিয়ে আসতে পারেন কিনা দেখুন। ৭ দিন সময় দিলাম। হরিপদবাবু দেয়ালে টাঙানো বিবর্ণ হওয়া একটা পোস্টার দেখিয়ে বললেন, ওই হাসির দাম লাখ টাকা। সুব্রত পোস্টারটা দেখল। মোহিনী হাসি হাসছেন অভিনেত্রী। প্রায় ২০ বছর আগের ছবি। সুব্রত তখন বালক। কিছুদিন আগে টিভিতে দেখছিল ছবিটা। অভিসারিকা একসময় সুপারহিট হয়েছিল। ওই নায়িকা যে অত্যন্ত প্রতিভাময়ী এবং সুন্দরী তাতে সন্দেহ নেই। তার বাল্যকালে সমস্ত হিট ছবির নায়িকা ছিলেন ইনি। নায়কের নামের ওপর তার নাম ছাপা হতো। নামটা আবার দেখলো সে পোস্টারে। বড় বড় অক্ষরে লেখা রয়েছে, মালিনী সোম। এই শেষ সুযোগ। বিছানায় শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে সুব্রত নিজেকে বলল, যেমন করেই হোক মিসেস সোমকে রাজি করাতে হবে। হরিপদবাবু কথা দিয়েছেন, ম্যাডাম রাজি হলেই উনি টাকা দেবেন। টালিগঞ্জে এখন একজনই ম্যাডাম। যদিও গত ১০ বছরে তিনি নতুন ছবি করেননি, ১২ বছর তাকে দেখা যায়নি কোথাও, তবু এই শিল্পের সঙ্গে জড়িত মানুষ মনে করেন তিনি এলেই ছবি সুপারহিট হবে। প্রায় ২০ বছর ধরে বাংলাদেশের তরুণদের মনে যে ভদ্রমহিলা রোমান্টিসিজম সঞ্চারিত করেছেন, তিনি কিন্তু আশ্চর্যজনকভাবে নীরব। তার প্রমাণ তো কাল বিকেলেই পেয়েছে সুব্রত। আলিপুরের সেই বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ির গেটেই তাকে আটকে দিল দারোয়ান। অ্যাপয়েন্টমেন্ট করা না থাকলে কাউকে ঢুকতে দেওয়া নিষেধ আছে। অনেক অনুনয় বিনয়েও কাজ হয়নি। তারপর অন্তত ৫ বার টেলিফোন করেছে সে। প্রত্যেকবার একটি পরিচারিকা রিসিভার তুলে জিজ্ঞাসা করে, কে বলছেন? নিজের নাম বলতেই প্রয়োজন জানতে চায়। তারপরেই কট করে শব্দ, লাইন বিচ্ছিন্ন। পাগলের মতো হয়ে গিয়েছিল। এক ভদ্রমহিলা খাস কলকাতায় বাস করেন, অথচ তার সঙ্গে দেখা করার কোনো উপায় নেই। দুপুরে স্টুডিও পাড়ায় এক বন্ধু বলেছিল, ভাই তুমি মন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারো অপরিচিত হলেও, কিন্তু ম্যাডাম সোম, নো চান্স। সুব্রত উঠে বসল। এটাই তার শেষ সুযোগ। যেমন করেই হোক এই ভদ্রমহিলার কাছে পৌঁছাতে হবে। একবার মুখোমুখি হলে সে ওকে রাজি না করিয়ে ছাড়বে না। টেবিল থেকে খামটা তুলে নিয়ে স্টিল ছবিগুলো সামনে সাজালো সুব্রত। আজ থেকে ২০-২৫ বছর আগে তোলা ছবি। অপূর্ব সুন্দরী মহিলা। হাসলে পাগল হয়ে যেতে হয়, কিন্তু সেই সঙ্গে একটা তীব্র ব্যক্তিত্ব চোখ ধাঁধিয়ে দেয়। আজকের অভিনেত্রীরা ওর কণামাত্র অর্জন করেনি। তার চিত্রনাট্যের প্রধান চরিত্রের সঙ্গে এই মহিলার প্রচণ্ড মিল। হরিপদবাবু ঠিকই বলেছেন, এই মহিলাই একমাত্র ওই চরিত্র করতে পারেন। কিন্তু কিভাবে করাবে সেটাই মাথায় আসছিল না। গত দিনটা খুব ব্যস্ততায় কেটেছিল সুব্রতর। স্টুডিও পাড়ায় শুনেছিল ম্যাডাম খুব ভোরে অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে মাকে প্রণাম করতে যান। আবার রাস্তায় লোক হবার আগেই নিজের দুর্গে ফিরে আসেন। অতএব ওকে ধরবার ওইটাই সুযোগ। রাত থাকতে সুব্রত হাজির হয়েছিল আলিপুরে, কিন্তু গেট খুলল না, ম্যাডাম বের হলেন না। দিনের আলো ফুটে গেলে একটা লোক দুটো খবরের কাগজ গেটের গায়ে বক্সে রেখে চলে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে সুব্রতর মাথায় আইডিয়াটা এসে গেল। লোকটাকে ধরে খবরের কাগজ দুটোর নাম জেনে নিল সে। একটা বাংলা, অন্যটা ইংরেজি। বাড়ি ফিরে চোখে পড়ার মতো বিজ্ঞাপন তৈরি করলো সে। আমি আপনার সাক্ষাৎ প্রার্থী। টেলিফোন এবং দারোয়ান ফিরিয়ে দিচ্ছে। বিষয় চলচ্চিত্র। দায় প্রাণের। প্রতিভাময়ী বলে নির্দয়া হবেন কেন? এরপরে বাড়িওয়ালার ফোন নাম্বার লিখল সে। মনে হয়েছিল নজরে পড়লে ভদ্রমহিলা নিশ্চয়ই বুঝতে পারবেন ওটি তারই উদ্দেশ্যে ছাপা। কিন্তু বিজ্ঞাপন ছাপতে টাকা দরকার। কোনো খবরের কাগজ তার মুখ দেখে ওটা ছাপবে না। প্রথমে হরিপদ সাহার মুখ মনে পড়ল তার। সকালে চেম্বারে গিয়ে দেখল বেশ ভিড়।
অনেকগুলো হিট ছবি আছে ওর হেফাজতে, পুরোনো দিনের ছবি। সেগুলো নিতে আসে মফস্বলের হলগুলো। ওকে দেখে হরিপদবাবু বিরক্ত হলেন। কি ব্যাপার, আবার কি চাই? এক ঘর লোকের সামনে কথা বলতে অস্বস্তি হচ্ছিল। তবু সুব্রত বলল, একটা জরুরি দরকার, আপনার সঙ্গে আলাদা কথা বলতে পারলে ভালো হয়। আলাদা ফালাদা কথা বলার সময় নেই আমার। আপনাকে তো বলেই দিয়েছি ও ছবি হবে না, হতে পারে না। তাছাড়া আমার এখন ছবি করার কোনো ইচ্ছেও নেই। কিন্তু সেদিন যে বলেছিলেন। কি বলেছিলাম, ছবি করব? আশ্চর্য লোক তো। না, বলেছিলেন মিসেস সোম যদি। ও হ্যাঁ, একগাল হাসলেন হরিপদবাবু। বলেছিলাম এভারেস্টকে কলকাতায় নিয়ে আসুন। তা সে কথা এখনো বলছি, আগে নিয়ে আসুন, তারপর আলাদা কথা বলবো। সেই ব্যাপারেই কথা বলবো, আমি যোগাযোগ করার চেষ্টা করছি। চেষ্টা করছেন? মিছিমিছি সময় নষ্ট। বুঝলে হে, ম্যাডামকে নিয়ে এই বালক ছবি করবে। কত রুই কাতলা হাল ছেড়ে দিল, উনি এসেছে। হুম, যান এবার কাজ করতে দিন। ঘরের লোকগুলো তার দিকে এমন ভঙ্গিতে তাকালো যেন খুব আশ্চর্যজনক ঘটনা শুনছে তারা। শেষ পর্যন্ত বলেই ফেলল সুব্রত, ওর সঙ্গে দেখা করতে হলে কিছু খরচ করতে হবে, তাই। খরচ? খরচ টরচের মধ্যে আমি নেই। ম্যাডাম যদি রাজি হয়, আসবেন, সব মিটিয়ে দেব। গাছে কাঁঠাল, গোঁফের তেল। আর কোনো চান্স নেই। সুব্রত চটি টানতে টানতে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ ওর মনে পড়ল হরেনের কথা। হরেন তার সঙ্গে কলেজে পড়তো। এখন একটা বিরাট পাবলিসিটি ফার্মের মালিক। খবরের কাগজে তার বিজ্ঞাপনের জায়গা বুক করা থাকে। 2-3 মাস অন্তর পেমেন্ট করে। যদি বিজ্ঞাপনটা কাজ হয় তাহলে হরিপদবাবুর কাছ থেকে টাকা নিয়ে ধার শোধ করে দেবে। এতে অবশ্য ঝুঁকি আছে, কিন্তু অন্য কোনো রাস্তাও নেই। পায়ে হেঁটে পার্ক স্ট্রিটে চলে এলো সুব্রত। দোতলায় হরেনের বিশাল অফিস। ঢুকতেই একজন অ্যাংলো ইন্ডিয়ান রিসেপশনিস্ট তার দিকে তাকিয়ে হাসল। ইয়া, হরেন আছে? উনি খুব ব্যস্ত, যা বলার আমাকে বলুন। কিন্তু আমার যে শুধু ওর সঙ্গে দরকার। হু আর ইউ প্লিজ? সুব্রত রায়, ওর সঙ্গে পড়তাম। মিনিট 2 বাদেই ডাক এলো। হরেনের চেম্বারে কেউ নেই, কিন্তু তার ভেতরে রেস্টরুমে আরেকজন মহিলার সঙ্গে হরেন বসে। ওকে দেখে চিৎকার করে উঠল সে। আরে কি সৌভাগ্য! বিখ্যাত চিত্র পরিচালক সুব্রত রায় আমার চেম্বারে। আয় আয়, তোর কথা ভাবলেই নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। সবাইকে বলি, একসঙ্গে পড়েছি আমরা। মিট মাই ফ্রেন্ড অনিতা দাস। আর একে নিশ্চয়ই চেনো, সুব্রত রায়, ফিল্ম ডিরেক্টর। তা সুব্রত কি মনে করে? এলাম। কিভাবে কথাগুলো বলবে ঠাওর করতে পারছিল না সে। বিশেষ করে এক অপরিচিত মহিলার সামনে অনুগ্রহ চাওয়া যায় না। গুড, বস। চা না বিয়ার? কিছু না। তাই কি হয়? ইন্টারকমে চায়ের ফরমান জানিয়ে হরেন বলল, ভালোই হলো। অ্যানিটার খুব শখ ফিল্মে নামার। আমি 2-4 জনকে বলতে পারতাম, কিন্তু তারা একবার ওকে পেলে ছিবড়ে করে ফেলবে। শি শুড বি প্রিজার্ভড। চোখ টিপল হরেন, আর সঙ্গে সঙ্গে শরীর দুলিয়ে অ্যানিটা বলল, অসভ্য। হরেন বলল, তুই দে না একটা চান্স। দেখি, যদি ছবি করি তাহলে মনে রাখবো। হরেন, যে ব্যাপারে এসেছি সেটা ব্যবসায়িক। তোর সঙ্গে আমার কোনো ব্যবসার সম্পর্ক নেই, বলে ফেল। আমরা যে এজেন্সির মারফত বিজ্ঞাপন দেই তারা ক্লোজ করেছে। মিথ্যে কথা বলল সুব্রত। খুব মুশকিলে পড়েছি আজ। আমার প্রডিউসার মাসখানেকের আগে টাকা দেবে না। এদিকে বিজ্ঞাপনটা যাওয়া দরকার কালই। কোন কাগজ? কাগজের নাম বলে বিজ্ঞাপনের ম্যাটারটা এগিয়ে দিল সুব্রত। তার বুক কাঁপছিল। সেটা পড়ে হরেন বলল, প্রেম ট্রেম নাকি? না, খুব সিরিয়াস ব্যাপার। এমনভাবে দিবি যাতে চোখে পড়ে। মহিলার নাম মালিনী সোম। হ্যাঁ? চোখ বড় হলো হরেনের। তাই নাকি? তাহলে তো এক্ষুনি দিতে হয়। উইশ ইউ গুড লাক। ছবি হলে হরেনের বান্ধবীকে নেবে এমন ভাব দেখিয়ে বেরিয়ে এলো সুব্রত। আহ, কি আরাম! সুব্রত ঝুঁকি নিল। মহিলা যদি বুদ্ধিমতী হন তাহলে বুঝতে পারবেন। এর চেয়ে বেশি খোলাখুলি লেখা তার পক্ষে সম্ভব নয়। স্টুডিও পাড়ায় সেক্ষেত্রে খুব হাসাহাসি হবে। কিন্তু বিজ্ঞাপন দুটো ছাপানো হলো বেশ চোখে পড়ার জায়গায়। কাগজ বের হবার পর সে সারাটা দিন অপেক্ষা করল। কোনো কাজ হলো না। কিন্তু তার পরের দিন সেই অলৌকিক ঘটনাটা ঘটল।
একটি পরিচারিকা কণ্ঠ জিজ্ঞাসা করল, বিজ্ঞাপন কি আপনি দিয়েছেন? হ্যাঁ। কার উদ্দেশ্যে? আপনি কার সঙ্গে দেখা করতে চান? ম্যাডাম সোমের সঙ্গে। আচ্ছা, কেন? ব্যক্তিগত দরকার। টেলিফোনে বলুন। না, টেলিফোনে ওসব কথা হয় না। লাইনটা কেটে গেল। আজ সকাল থেকে ৩-৪টে টেলিফোন এসেছে এইরকম রসিকতা করে। কাগজে বিজ্ঞাপন দেখে রসিকতা করেছে। তার নাম জিজ্ঞাসা করেছে। এটিও সেরকম ভাবছিল সুব্রত। কিন্তু তারপরেই টেলিফোন বাজল। আপনার নাম কি? কেন? সুব্রত ভাবছিল এবার টেলিফোন এলে বাড়িওয়ালা নিশ্চয়ই ডেকে দেবেন না। ঝামেলা কে সইবে? ম্যাডাম আপনাকে সময় দিচ্ছেন। আগে নাম বলুন। সুব্রত রায়। কি করেন? ছবি তৈরি করি। কাল সকাল 10:30টায় আসুন। রাতে ঘুম হয়নি সুব্রতর। প্রচণ্ড উত্তেজনা মনে। সেই স্বপ্নের নায়িকা তাকে সময় দিলেন শেষ পর্যন্ত। হরিপদবাবুকে জানাবে নাকি? না, একেবারে কাজ হাসিল হলে তবেই সে মুখ খুলবে। ঠিক 10:30টায় হাজির হলো সে। নিজের নাম বলতে দারোয়ান গেট খুলে লন পেরিয়ে বিশাল সাদা বাড়ির ড্রয়িং রুমে পৌঁছে দিয়ে ফিরে গেল। চমৎকার সাজানো ঘর। অর্থ এবং রুচির সুন্দর মিল। কিন্তু একা সোফায় বসে খুব অস্বস্তি হচ্ছিল সুব্রতর। কেবল মনে হচ্ছিল অদৃশ্য থেকে কেউ তাকে লক্ষ্য করছে। যেন তার প্রতিটি ভঙ্গি সেই চোখের গভীরে পৌঁছে যাচ্ছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে ঢুকিয়ে রাখল সে। সুব্রত একটু অবাক হলো। ঘরের কোনো দেয়ালেই মালিনী সোমের ছবি নেই। অভিনেতা অভিনেত্রীদের বাড়িতে সচরাচর এরকম দেখা যায় না। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর ওপাশের পর্দা সরিয়ে যিনি এলেন তার ভঙ্গিতে অনেক ক্লান্তি। সুব্রত উঠে দাঁড়িয়েছিল। দুহাত জোর করে নমস্কার করতে গিয়ে তার বুকটা ছ্যাঁত করে উঠল। এ কি দেখছে সে? মহিলার বয়স 50 ছাড়িয়েছে অবশ্যই, যদিও শরীরের বাঁধনি অটুট, কিন্তু চোখের তলায়, চিবুকে, ঠোঁটের দুই পাশে এবং কপালে বয়স কোপ মেরেছে নির্দয় হাতে। এমনকি গলাতেও বয়সের নগ্ন ভাঁজ। যদিও এসব সত্ত্বেও অদ্ভুত সৌন্দর্য পরিবর্তিত বয়সের সঙ্গে মানানসই হয়ে রয়েছে, তবু কাল সারাদিন দেখা সেই স্টিল ছবিগুলোর সঙ্গে বিন্দুমাত্র মিল নেই। বসুন। গলার স্বরে সেই বয়সটা যেন বেঁচে। শুধু কণ্ঠেই সুব্রত বসেছিল। তার বুক থেকে ততক্ষণে সব উত্তেজনা মিলিয়ে গেছে। মহিলার বলার ভঙ্গি, সোফায় বসার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, কিন্তু তাই দিয়ে তার ছবির নায়িকার চরিত্র করানো যায় না। তার চরিত্রটির বয়স 37, বয়স যাকে স্পর্শ করেনি, সুন্দরী এবং ব্যক্তিত্বময়ী। এই চরিত্রে একে মানায় না, কিছুতেই না। হরিপদবাবুরা ভুলে গেছেন 10 বছর সময়টা বড় মারাত্মক। সময়ে উই জীর্ণ করে দিয়েছে মহিলাকে, অথচ ওদের মনে সেই পুরনো ছবিটা বেঁচে আছে। মালিনী সোম এতক্ষণ লক্ষ্য করছিলেন সুব্রতকে। এবার জিজ্ঞাসা করলেন, কি চাই? মুহূর্তে মন ঠিক করে ফেলল সুব্রত। না, এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে সে পারবে না। হরিপদবাবুর মন রাখার জন্য প্রৌঢ়াকে সে নায়িকার চরিত্রে নামাতে পারে না। জেনে শুনে চরিত্রটিকে হত্যা করার ছবি না করাই ঢের ভালো। সুব্রত হাসবার চেষ্টা করল। আপনাকে কখনো দেখিনি তাই। এই জন্য পয়সা খরচ করে বিজ্ঞাপন দিয়েছিলেন? না মানে? সুব্রত থিতিয়ে গেল। বিষয় চলচ্চিত্র। আপনি কি ছবি করেন? হ্যাঁ। সুব্রত তার নিজের একমাত্র ছবির নাম বলল, এবং সেটা একটুও প্রতিক্রিয়া সৃষ্টি করল না মালিনী সোমের মুখে। নাম শুনি আজকাল তো স্টুডিওর ক্যান্টিন বয়রাও শুনছি ছবি করে। যাক, কি জন্য এসেছিলেন? সুব্রত উঠে দাঁড়ালো। তারপর সামনের টেবিল থেকে চিত্রনাট্যের বাঁধানো ফাইলটা তুলে নিয়ে বলল, অতীতের প্রতিভাময়ীকে দেখবার স্বাদ ছিল। অতীতের? মালিনী সোমের ঠোঁটে ভাঁজ পড়তেই চট করে সেই অভিসারিকার ছবির নায়িকা উঁকি মেরে গেল যেন। সুব্রত বলল, চলি। দাঁড়ান। কারো কণ্ঠে আদেশ এত নিচু স্বরে বলবান হতে পারে তা জানা ছিল না সুব্রতর। সে বিস্মিত হয়ে ঘুরে দাঁড়ালো। আপনার হাতে ওটা কি? চিত্রনাট্য। ওটা কেন এনেছিলেন? আপনাকে শোনাবো বলে। না শুনিয়ে চলে যাচ্ছেন কেন? সুব্রত সামান্য ভাবল। সত্যি কথাটা খোলাখুলি বলা সমীচীন হবে কিনা। তারপরেই ঠিক করলো বললে তার কোনো ক্ষতি নেই, কারণ সে তো ছবিটা করতে পারছে না। নিচু গলায় সে জানালো,
এটি আমার আগামী ছবির চিত্রনাট্য। কিন্তু কোনো প্রযোজক পাচ্ছিলাম না এতকাল। একজন বললেন যদি আপনাকে রাজি করাতে পারি তাহলে তিনি টাকাটা দেবেন। আপনার যে ছবি আমি দেখেছি তাতে মনে হয়েছিল মূল চরিত্রটিতে আপনি চমৎকার মানাবেন। কিন্তু কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আমরা সময়টা ভুলে গিয়েছিলাম। মালিনী সোম চট করে উঠে দাঁড়ালেন। তার মানে আপনার ওই চরিত্রের তুলনায় আমি বুড়ি হয়ে গিয়েছি? চাবুকের মতো প্রশ্নটা ছুটে এলো। সুব্রত কোনো রকমে বলল, বুড়ি ঠিক নয়, বয়স্কা। কত বয়স আপনার নায়িকার? ৩৭। রহস্যময় একটা হাসি খেলে গেল ঠোঁটে। তারপর মালিনী সোম যেন হুকুম দিলেন, আমাকে অপমান করে এই বাড়ি থেকে আজ পর্যন্ত কেউ বের হতে পারেনি। আর আপনার মতো একটা ব্যর্থ পরিচালককে সেই সম্মান নিশ্চয়ই আমি দেব না। আপনি বসুন। বিব্রত সুব্রতর চোখের সামনে থেকে বেরিয়ে গেলেন মালিনী সোম। সে বাইরের দরজার দিকে তাকালো। মিসেস সোমকে সে অপমান করতে চায় না। যদি উনি অপমানিত বোধ করেন তাহলে নিজে যেচে সেটা নিয়েছেন। কিন্তু তাকে আটকে রাখার কোনো অধিকার ওর নেই। সুব্রত বুঝতে পারছিল না সে কি করবে। এখন যদি বেরিয়ে যায় এখান থেকে তাহলে উনি স্বচ্ছন্দে দারোয়ানকে দিয়ে আটকাতে পারেন। মন গড়া কোনো অভিযোগ খাড়া করলে তার কিছুই করার থাকবে না। সুব্রত ঠিক করলো সে অপেক্ষা করবে, দেখাই যাক। নিজেকে খুব বোকা বলে মনে হচ্ছিল ওর। ২০-২৫ বছর পরে কোনো মানুষের চেহারা যে এক থাকে না এই সত্যি সে ভুলে গিয়েছিল। অবশ্য সে কেন, বাংলা ছবি যারা দেখেন তাদের কাছে মালিনী সোমের একটাই ছবি বেঁচে আছে, সেটাকে মন থেকে সরিয়ে ফেলা কষ্টকর। প্রায় আধ ঘন্টা কাটার পর কানে জুতোর হিলের শব্দ বাজল। খটখট শব্দটা এগিয়ে আসছে। তারপরে পর্দাটা যেন শূন্যে উৎক্ষিপ্ত হলো। আর সুব্রত এমন চমকে গেল যেন সে সামনে ভূত দেখছে। অত্যন্ত স্মার্ট পায়ে অভিসারিকা ছবির নায়িকা ঘরে ঢুকে এগিয়ে এলেন দীপ্ত ভঙ্গিতে। তার গভীর ছোঁয়া লেগে একটা রিভলভিং চেয়ার দুটো পাক খেয়ে গেল। টান টান চিবুকে হুকুম হলো, বসুন। সুব্রত যেন পায়ে জোর পাচ্ছিল না। কপাল এবং গলার ভাঁজ অন্তর্হিত, চোখের তল এবং চিবুকের নিটোল আদুরে ভাব মাখামাখি। এক ঝটকায় ২৫ বছর পিছিয়ে গেছেন মালিনী সোম। উজ্জ্বল পাকা সোনা শাড়িতে এখন লক্ষ রহস্য, যেন চিত্রনাট্যের সেই মূল চরিত্রটি তার সামনে বসে আছে। পৃথিবীর কোনো অভিনেত্রীকে ভাবা যায় না একে দেখার পর। সুব্রতর গলা শুকিয়ে যাচ্ছিল। কেন এসেছেন? যেন গরিব প্রজাকে প্রশ্ন করছেন এক মহারানী। আমি আমি একটা ছবি করতে চাই। সুব্রতর গলা কাঁপছিল। আপনি যদি মেইন লিড করেন তাহলে আমি সুযোগ পাবো। আমি তো এখন ছবি করি না ভাই। জানি, কিন্তু কেন করবেন না? আপনার মতো ট্যালেন্টেড অভিনেত্রী। চুপ করুন। আমার ছবি করতে ভালো লাগে না। তাছাড়া যা সব গল্প শুনি তাতে আমার ছবি করার ইচ্ছেই হয় না। আপনি আসতে পারেন। সুব্রত চমকে গেল। সম্পূর্ণ বিপরীত গলায় কথা বলছেন মালিনী সোম। সে ভিক্ষে চাওয়ার ভঙ্গিতে বলল, আপনি একবার আমাকে সুযোগ দিন। বললাম তো আপনি আসুন। হ্যাকনিক গল্প আর নতুন পরিচালক। সুব্রত ওকে থামিয়ে দিল। আমি নতুন নই, আমার আগের ছবি প্রশংসা পেয়েছিল। পয়সা? পয়সা কত পেয়েছিল? মালিনী সোম ঘাড় বেঁকিয়ে প্রশ্ন করলেন। অবিকল সেই সব হিট ছবির মতো। ওর এই ভঙ্গিমা খুব বিখ্যাত ছিল। না, পয়সা পায়নি। সব ছবি পয়সা পাবে এমন তো বলা যায় না। আপনি যেসব ছবিতে অভিনয় করেছেন তার প্রত্যেকটাই হিট নয়। সুব্রত পাল্টা প্রশ্ন করল। যখন নিজেকে চিনেছি তখন ছবি হিট করেনি। আমরা বলে বলে ছবি হিট করাতাম। এই বয়সে একজন ফ্লপ ডিরেক্টরের ছবিতে কাজ করার ইচ্ছে আমার নেই ভাই। এখন তো শুনেছি তোমাদের বয়সী ছেলেরা ছবি করছে, প্রযোজক মরে যাচ্ছে আর তারা বিদেশে পাড়ি দিয়ে নাম কিনছে। আমরা যেমন পয়সা নিতাম তেমনি প্রযোজককে তার কয়েক গুণ ফিরিয়ে দিতাম। ঠিক আছে, এবার এসো। মিসেস সোম ঘুরে দাঁড়ালেন। এবার সুব্রত মরিয়া হয়ে ডাকলেন, শুনুন, ছবির গল্পটা আপনি কিন্তু শোনেননি। বুঝে নিয়েছি। তাছাড়া ভাই আমি খুব টায়ার্ড, আর ছবি করতে ইচ্ছেও করে না। কিন্তু দিদি, আপনি যখন আমাকে ভাই বলেছেন, আজ আমার গল্প আপনাকে একটু শুনতেই হবে। আমি আপনার কাছে ভাই হিসেবে দাবি করছি। ভাই?
ওটা আমার মুদ্রাদোষ। এই প্রথমবার সুব্রত ভেঙে পড়ল। দিদি, আমি প্রত্যেকের দরজায় দরজায় ঘুরেছি, কেউ আমায় ছবি করার টাকা দেয়নি। আমার প্রথম ছবি চলেনি, এই কি আমার অপরাধ? কিন্তু প্রেসিডেন্টস মেডেল পেয়েছিলে, ঠোঁট বেঁকিয়ে বললেন ম্যাডাম সোম। হ্যাঁ, পেয়েছিলাম, কিন্তু বাজারে তার কোনো দাম নেই। আমি এমএ পাশও করেছি, এখন ছবির কাজের অভাবে। সুব্রত নিজেকে সামলে নিল। শেষ পর্যন্ত এই স্ক্রিপ্টটা পছন্দ করেছেন একজন। তিনি বলেছেন মেইন লিডে যদি আপনি করেন তাহলেই তিনি টাকা দিতে রাজি আছেন। এটাই আমার শেষ ভরসা। তুমি কি করে আশা করলে যে আমি তোমাকে দয়া দেখাতে যাব? রাবিশ। এখন আমার পক্ষে টালিগঞ্জের এই পরিবেশে ছবি করা সম্ভব নয়। সুব্রত ঠোঁট কামড়ালো। আর কিছুই করার নেই তার। ভদ্রমহিলা যেরকম অস্থির আচরণ করছেন তাতে কোনো যুক্তিই কাজ করবে না। সে বলল, তবে কি আমাকে বুঝতে হবে আপনার অভিনয় প্রতিভা আজ মৃত, তাই আপনি ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন? চাবুকের মতো মুখটা ফিরল। তার মানে? আমি যা বলেছি সেটা আপনি বুঝতে পেরেছেন। কথাটা বলে চিত্রনাট্যের ফাইল তুলে নিয়ে সুব্রত দরজার দিকে পা বাড়ালো। তখনই ম্যাডাম সোম কথাটা বললেন। শোনো, তুমি আমাকে কি ভাবো? আমার খারাপ লাগছে, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। হোয়াট ডু ইউ মিন? চাপা এবং উত্তেজিত গলায় প্রশ্নটা ছিটকে আসলো। সুব্রত হেসে ফেলল। আপনি মিছে মিছে আমায় ফিরিয়ে দিচ্ছেন। অন্তত ভদ্রতা করেও এই স্ক্রিপ্টটা আপনার শোনা উচিত ছিল। একটা গাল ফুলে উঠল জিভের চাপে, সামান্য চিন্তা। তারপর ম্যাডাম সোম বললেন, অনেক বছর পরে কেউ আমাকে মুখের উপর এভাবে কথা বলতে পারলো। ঠিক আছে, আমি পড়বো তোমার স্ক্রিপ্ট। জানি মিছিমিছি সময় নষ্ট করা এবং আজকালকার নতুন ছেলেরা কি ধরনের স্ক্রিপ্ট করে তার একটা আন্দাজ করা যাবে। ওটা রেখে যাও। এটা রেখে যাব? হঠাৎ যেন অনন্ত সমুদ্রের কোণায় এক টুকরো সবুজের ইশারা মিলল। আমি এক কথা দুবার বলা পছন্দ করি না। সুব্রত বুঝতে পারছিল না ভদ্রমহিলার মতলবটা কি। জীবনে অনেক মানুষের সংস্পর্শে এসেছে সে, কিন্তু এমন ব্যক্তিত্ব আর নজরে পড়েনি। যে কোনো মানুষকে নিয়ে স্বচ্ছন্দে যা ইচ্ছে খেলা খেলতে পারেন উনি। সারাদিন ধরে একটাই চিন্তা পাক খাচ্ছিল ওর মনে। অত অল্প সময়ে ভদ্রমহিলা তার বয়সটা অত কমিয়ে ফেললেন কি করে? নাকি প্রথমবার যেভাবে এসেছিলেন সেটাই ওর মেকআপ ছিল? তা কি করে হবে? সময়ের হিসেব করলে প্রথম চেহারাটাই তো স্বাভাবিক, কিন্তু দ্বিতীয় চেহারাটা দেখলে যে বুকে ঝড় ওঠে সেটাও তো মিথ্যে নয়। তাহলে এসব কথা এই মুহূর্তে কাউকে বলা যাবে না। ম্যাডাম সোম স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। এমনকি হরিপদ বাবুকেও নয়। জানাজানি হলে তিনি অস্বীকার করবেন। ম্যাডাম বলেছেন ফেরত নেবার জন্য সুব্রতকে তার সঙ্গে দেখা করবার দরকার নেই, তিনিই পাঠিয়ে দেবেন। স্ক্রিপ্টটা রেখে আসার পর আশা নিরাশায় প্রত্যেকটা মুহূর্ত দুলছে তার। এই সময় সুদেষ্ণা এসেছিল, তার সঙ্গে দেখা হয়নি। বাড়িওয়ালার স্ত্রীর কাছে একটা বিরাট প্যাকেট রেখে গেছে, তাতে খাবার দাবারের সঙ্গে একটা 100 টাকার নোট, সঙ্গে চিঠি। কিছু মনে করো না, এটা অহমিকা নয়। তোমার সুবিধে মতন ফেরত দিলে হাত পেতে নেব। একটাও পয়সা ছিল না পকেটে। বুক ভরে উঠেছিল কৃতজ্ঞতায়। 3 দিন পরে খুব ভোরে বাড়িওয়ালা ডাকলেন, তার ফোন এসেছে। একটু বাদেই মালিনী সোম লাইনে এলেন। কার সঙ্গে কথা বলছি? গলার স্বরে একটা বিশেষ স্টাইল। আমি সুব্রত রায়। গল্পটা কার? আমারই চিত্রনাট্য। ও, এই মুহূর্তে চলে এসো। লাইনটা কেটে যেতেই লাফিয়ে উঠল সুব্রত। ঈশ্বর, তুমি তাহলে আছো। 45 মিনিটের মধ্যে সুসজ্জিত ড্রয়িং রুমে পৌঁছে গেল সুব্রত। আজ সদর দরজায় কোনো বাধা পায়নি সে। দারোয়ান আগের থেকেই অবহিত ছিল। মিনিট 15 অপেক্ষা করার পর মালিনী সোমের দেখা পাওয়া গেল। সেই সুন্দর বেশ। এই গল্প তুমি ছবি করবে? আমার সেরকমই ইচ্ছে। চিত্রনাট্যের 40 ভাগ ফেলে দিতে হবে। নির্মম কণ্ঠস্বর। ফেলে দিতে হবে? সুব্রত হতভম্ব। হ্যাঁ, কিচ্ছু হয়নি। গল্পটা নায়িকাকে নিয়ে, তার সুখ দুঃখ এবং সংগ্রামের গল্প। সেটাই আরো বাড়াতে হবে। তপনের ব্যক্তিগত ঘটনাগুলোর কোনো প্রয়োজন নেই। পুরো ছবিটাই সরমার প্রেফারেন্সে হওয়া দরকার।
নইলে আমার করার কোনো প্রশ্নই ওঠে না। ম্যাডাম সোম এবার সিগারেট ধরালেন। এই প্রথম ওকে সিগারেট খেতে দেখল সুব্রত। কিন্তু দুবার ধোঁয়া গলায় যাওয়া মাত্র প্রবল কাশি এলো। সঙ্গে সঙ্গে মহিলার মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠল এবং সেই মুহূর্তে সুন্দর মেকআপের আড়াল থেকে একজন যন্ত্রণাকাতর মানুষের মুখ উঁকি দিল। কিন্তু খুব দ্রুত সামলে নিয়ে ম্যাডাম বললেন, সরি, কিছু মনে করো না। আপনি কি অসুস্থ? সুব্রত উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করল। নো নো, কে বলল আমি অসুস্থ? আমি ঠিক আছি। তুমি রাজি? একটু ভাবতে হবে। তার মানে? আমি অভিনয় করব, তুমি বলছো ভাবতে হবে? দেখুন, ছবিটা আমি করব, ভেবেছি আমি। আমার ভাগ্যটাকে আপনি উল্টোপাল্টা করে দিচ্ছেন। একটু সময় তো লাগবেই। কিন্তু আমি সময় দিতে পারবো না। তোমাকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনি অযথা চাপ দিচ্ছেন আমার উপরে। অযথা? না, অযথা নয় সুব্রত। তুমি পরে বুঝবে, এতে তোমার ছবি আরো ভালো হবে। সুব্রত হাত নাড়ল। ঠিক আছে, মেনে নিলাম। আমি শর্মার পার্সপেক্টিভে চিত্রনাট্য শেষ করব। কিন্তু আমি যা করতে বলবো তাই আপনাকে করতে হবে। তার মানে? চিত্রনাট্য একবার ফাইনাল হয়ে গেলে সেটাই অনুসরণ করতে হবে। ঠোঁট কামড়ে মাথা নাড়লেন মালিনী সোম। তাকে চিন্তিত দেখাচ্ছিল। তারপর একটু হেসে বললেন, অল্প বয়সে তুমি বেশ শক্ত কথা বলতে পারো তো। ঠিক আছে, এটা একটা ভালো গুণ। ওয়েল, এবার অন্য কথা বলি। তোমার ছবিতে অভিনয় করব, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। এগুলো তোমাদের মানতে হবে। কি ধরনের শর্ত? তোমার প্রডিউসারের নাম কি? হরিপদ সাহা। কপালে ভাঁজ পড়ল মালিনী সোমের। হরিপদ? অশিক্ষিত। তারপর হেসে ফেললেন। হাসলে ওর সুন্দর দাঁত এখনো ঝকমকিয়ে ওঠে। কি আর করা যাবে, এদের নিয়েই তো বাংলা ফিল্ম চিরকাল চলছে। হরিপদ তোমার এই স্ক্রিপ্ট শুনেছে? হ্যাঁ, উনিই আপনার কথা বলেছেন। আমার সঙ্গে তোমার যে কথা হয়েছিল তা ওকে বলেছ? আপনি নিষেধ করেছিলেন। এই ছবি করার ইচ্ছে হরিপদর নেই, তাই তোমাকে আমার কথা বলেছে। সে জানে আমি কখনোই ছবি করব না। তোমাকে কাটাতে সে এই অস্ত্র প্রয়োগ করেছে। তোমার এই গল্পে প্রেমের প্যানপ্যানানি নেই, গাছ ধরে গান নেই। এ হরিপদর ভালো লাগতে পারে না। বাট আই উইল ডু ইট। যাক, শর্তগুলো হলো, আমি যে আবার ছবিতে কাজ করছি এটা তোমরা রিলিজের আগে পাবলিকলি জানাতে পারবে না। কোনো স্টিল যেন কোথাও ছাপা না হয়। মাথা নাড়ল সুব্রত। কিন্তু তা কি করে সম্ভব? আপনি শুটিং করতে গেলেই লোক সে কথা জেনে যাবে। চিত্র সাংবাদিকরা তো এরকম খবর লুফে নেবেন। আর আপনি ছবিতে কাজ করছেন, এটা জানতে পারলে ছবির কদর বেড়ে যাবে। সেটা পরে জানলেও একই রিয়াকশন হবে। ফিল্মের কাগজগুলো নিজেদের সোর্সে যা ইচ্ছে লিখুক, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু শুটিংয়ের কোনো ছবি যেন ছাপতে না পারে। সেটা না দেখলে পাবলিক ভাববে গুজব। আমি চাই তোমরা এই ব্যাপারে সম্পূর্ণ সাইলেন্ট থাকবে। ওকে? সুব্রত ঘাড় নাড়ল। এখন খবর ছাপলে জোর পাবলিসিটি হয়তো হতো, কিন্তু রিলিজের সময় পাবলিক জানলে কম হবে না, এ কথাও সত্যি। মালিনী সোম বললেন, দ্বিতীয় শর্ত, আমার শুটিং এর সময় বাইরে থেকে কোনো লোক থাকবে না। শুটিং এর বাইরে আমার সঙ্গে তুমি ছাড়া যেন কেউ কথা না বলে। দিস ইজ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। ঠিক ১.৫ মাসের মধ্যে শুটিং শেষ করতে হবে। ২ মাসের মধ্যে ডাবিং। এর বেশি একদিনও আমি সময় দিতে পারবো না। ২ মাস? গলা শুকিয়ে গেল সুব্রতর। আমার পুরো টাকাটা অ্যাডভান্স দিতে হবে। এতদিন পরে ছবি করছি যখন, তখন আমার ২.৫ লাখ চাই। ২.৫ লাখ? চোখ কপালে তুলল সুব্রত। ইয়েস, টাকাটা তোমার রিলিজের আগেই হাউস থেকে অ্যাডভান্স পেয়ে যাবে আমার নাম ভাঙিয়ে। আমি একটা অল টাইম রেকর্ড করে যেতে চাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অ্যান্ড লাস্ট পয়েন্ট হলো, স্ক্রিপ্ট আমার পছন্দ মতো না হওয়া পর্যন্ত আমি শুটিং করব না। যাও, তোমার প্রডিউসারের সঙ্গে কথা বলে আজ বিকেলে এসে আমাকে ফাইনাল জানিয়ে যাবে। সুব্রত উঠল। এর চেয়ে উনি যদি পারবো না বলতেন তাহলে ঢের ভালো হতো। কোনো প্রযোজক এইসব শর্তে রাজি হবেন না। না শব্দটাকে ঘুরিয়ে জানিয়ে দিলেন ম্যাডাম সোম। ২.৫ লাখ টাকা এক আর্টিস্টকে দেওয়ার কথা কোনো টালিগঞ্জের প্রযোজক কল্পনাই করতে পারে না। চলে যাওয়ার আগে সে জিজ্ঞাসা করল, কিছু মনে করবেন না, আপনি কেন রাজি হলেন? তার মানে? ঘাড় কাত করে সেই হিট ছবির নায়িকার ভঙ্গিতে তাকালেন তিনি।
মানে এতকাল সবাইকে ফিরিয়ে দিয়েছিলেন? ও, চরিত্রটা আমার পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট জীবনের শেষ ছবিটা আমি এইরকম কিছু চাইছিলাম। বাট ইট নিডস চেঞ্জ। ওকে? পায়ের জোর ছিল না এক ফোঁটা। সুব্রত ধর্মতলা স্ট্রিটে হরিপদবাবুর অফিসে যখন পৌঁছালো, তখন সেখানে অনেক লোক। হরিপদ সাহা প্রথমে আমলই দিচ্ছিলেন না। সে এসে তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আবার কি মনে করে? কথা ছিল। কথা? কথা আর কি থাকবে? আমি তো আপনাকে বলেই দিয়েছি, তিনি যদি করেন আমি আছি, নইলে নেই। তিনি আছেন। আছেন মানে? হাঁ হয়ে গেল হরিপদ সাহা। করবেন? করবেন। হ্যাঁ? সে কি? সত্যি? দাঁড়িয়ে গেলেন হরিপদবাবু। ঠাট্টা করছেন না তো? তাতে আমার লাভ? ও, বলুন বলুন, আপনি তো দেখছি ম্যাজিক করতে পারেন। এখানে বলা যাবে না। ও তাই তো, বেশ, এ ঘরে আসুন। উপস্থিত ভদ্রলোকদের কোনো কিছু না বলে হরিপদ সাহা পাশের ঘরের দিকে পা বাড়ালেন। তার পরনে সিল্কের পাঞ্জাবি আর ফিকে ধুতি। পাশের ঘরে মুখোমুখি হলে হরিপদবাবু উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো, ম্যাডাম সমেত দেখা পেয়েছেন? সুব্রত ওকে সব ঘটনা খুলে বলল। 2.5 লাখ! আঁতকে উঠলেন হরিপদ। মাথা খারাপ নাকি? ছবির বাজেট যদি 5 হয় তো ওকে 2.5 দেওয়া যাবে কি করে? জানি না, ওটা আপনার চিন্তা। আপনার কথা আমি রেখেছি। 2.5 লাখ! নো পাবলিসিটি, নো ভিজিটর, অনলি 2 মাস সময়। খ্যাপা! 10 বছর ছবি করেনি, মাথাটা ঠিক আছে মনে হলো? আমার চেয়ে ঠিক। হুম। না, সম্ভব নয়। 2.5 লাখ কাউকে দেয়া সম্ভব নয়। আমি তাহলে না বলে দিব? পেটের ছেলে জলে পড়ে যাচ্ছে নাকি? 2 দিন সময় দিন ভাবতে। সময় দেওয়া চলবে না। আজ বিকেলেই ওকে জানাতে হবে। আজ বিকেলে? এ যে মিলিটারির বাবা! চোখ বন্ধ করে বিড়বিড় করলেন হরিপদ। প্রায় 8 লাখের ধাক্কা। 2 মাসের মধ্যে ঢালতে হবে। অসম্ভব, পারবো না। আর্টিস্ট হুকুম করবে, আমাকে সেই মতো চলতে হবে। হরিপদ সাহা ঘর থেকে বেরিয়ে আবার দলে মিশলেন। সুব্রত ওর অবস্থা বুঝতে পারছিল। এত টাকার কথা সে ভাবতেও পারে না। হরিপদবাবুর দোষ কি? বাংলা ছবির যা বাজার, তাতে বেশি টাকার ছবি করলে নির্ঘাত পথে বসতে হবে। কিন্তু মালিনী সোম থাকলে? সুব্রত বেরিয়ে আসতেই হরিপদ সাহা ভিড়ের মধ্যে বসে চেঁচিয়ে বললেন, ঠিক আছে, কথা দিয়ে দিন। কথা দেব? হ্যাঁ, যে গরু দুধ দেয় তার 7 দিন সময় চাই, 7 দিন পরে আমরা যাব। আমরা মানে? উনি তো অন্য কারোর সঙ্গে দেখা করবেন না। সে কি? আমি প্রডিউসার, কাকে টাকা দিচ্ছি দেখব না? টাকাটা তো আপনি ওর নাম করে মেরেও দিতে পারেন। পারি, কিন্তু সেটা ভাবলে আমাকে দিয়ে ছবি করাবেন না। প্রচণ্ড অপমানিত বোধ করল সুব্রত। যে প্রযোজক পরিচালককে সন্দেহ করেন তার সঙ্গে ছবি করা অসম্ভব। দেখা না করার শর্তটা তিনি দিয়েছেন। আমি যাচ্ছি। যাচ্ছি মানে? আপনি ছবি করবেন না? না। কি আশ্চর্য, আমি তো আপনাকে কিছু বলিনি। হরিপদবাবু আবার উঠে এলেন। আপনি বিবেচনা করুন, আমারই টাকা, অথচ আমার কোনো ভয়েস থাকছে না। না না, রাগ করবেন না। মাথা ঠান্ডা রাখতে হবে আমাদের, বুঝলেন? সামনে বসা একজন জিজ্ঞাসা করল, কার কথা বলছেন, কি ছবি? হরিপদ সাহা দুহাত ছড়িয়ে উদাস গলায় বললেন, দুমুখো করাত। বিকেলে আবার সেই ড্রয়িং রুমে। তার আগে টেলিফোনে সুব্রত জানিয়েছিল হরিপদবাবু প্রস্তাবগুলোয় রাজি হয়েছেন, তবে 7 দিন সময় নিয়েছেন টাকা দেবার জন্যে। সুব্রত জিজ্ঞাসা করেছিল চিত্রনাট্যের ব্যাপারে 7 দিন পরে জানা যাবে কিনা। পরিচারিকা জিজ্ঞাসা করে এসে বলেছিল কথা পাকা হয়ে গেলে আজই আসতে পারে। মালিনী সোম নেমে এলেন, সেই একই রাজেন্দ্রাণীর বেশ। নিজেকে চাকর বাকর মনে হয় ওর সামনে এলে। প্রডিউসার রাজি হয়েছে? হ্যাঁ, কিন্তু 7 দিন। শুনেছি, টাকা অ্যাডভান্স না পেলে আমি সেটে যাব না। কিন্তু আমার হাতে বেশি সময় নেই। যা করার সঠিক হিসেব রেখে করবে। তোমার বয়স কত? খানিকটা বিস্ময়ের স্বরে সুব্রত বয়স বলল। অনেক ছোট, অনেক। সুব্রত, আমি যা বললাম তা মাথায় রেখো। এই 2 মাস আমার জীবনের খুব মূল্যবান সময়। তোমার ছবিতে যখন রাজি হলাম তখন তোমারও।
এমনভাবে প্ল্যান করবে যাতে একটা মুহূর্তও নষ্ট না হয়। চোখ বন্ধ করলেন মালিনী সোম। চোখের পাতায় একটা নীল শিরাকে এই প্রথম চমকে উঠতে দেখল সুব্রত। এসো, চিত্রনাট্য সম্পর্কে আমি যা ভেবেছি তাই বলি। মালিনী সোম আবার কথা শুরু করলেন। প্রায় 1 ঘন্টার পর যে পরিবর্তনটা দাঁড়ালো তা হলো সরমা নামে মেয়েটি, যার মধ্যে অনেক প্রতিশ্রুতি ছিল, আর 5টা মেয়ের মধ্যে যার ওপর চোখ পড়তো সবার আগে, তার ওপর যখন সংসারের চাপ এসে পড়ল, তখন একটি ছেলে, যার নাম তপন, এগিয়ে এসে ভালোবাসার স্বপ্ন দেখালো। কিন্তু তপনকে মেনে নিতে পারছিল না সরমা। একদিকে সংসারের অভাব, পিতৃহীন ভাই বোনদের কাতর মুখ, অন্যদিকে ব্যক্তিগত সুখ। সরমা প্রথমটাই বেছে নিল। তারপর প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করে তিল তিল করে যখন পায়ের তলায় মাটি পেল, তখন দেখল চারপাশে তার কেউ নেই। তারপর তপন, যে কিনা এককালে ভালোবাসার রং মাখিয়েছিল তার মনে, সে নিজের সংসারে বিপর্যস্ত হয়ে তার কৃপা প্রার্থী। তপনের সন্তানের জন্য একটি কিডনি দরকার। মৃত্যুর দরজায় দাঁড়িয়ে সেই মেয়ে জীবনে প্রথমবার আবিষ্কার করল দিতে পারার মতো সুখ আর কিছুতেই নেই। নিঃশেষে দান করার মধ্যে সবচেয়ে বড় শান্তি পাওয়া যায়। সুব্রত শেষটুকুতে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সরমাকে সে কিছুতেই বাঁচিয়ে রাখতে চাইত না। মালিনী সোম ওটুকু পাল্টাননি জেনে ভালো লাগলো। চোখ বুঝলেই সে একজন সরমাকে দেখতে পায়। তার মৃত্যু দৃশ্যটা তাকে কুরে কুরে খায়। এই ঋণ কখনো শোধ হবার নয়। তাই গল্পের সরমাকে বাঁচিয়ে রাখলে বেইমানি করা হতো। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। কেন? মালিনী সোমের ভ্রু কুঁচকে উঠল। আপনি সরমাকে বাঁচাতে চাননি। ম্যাডাম সোম অদ্ভুত হাসলেন। তুমি তো ঠিকই লিখেছ, সরমারা বাঁচে না। তারপরেই স্বর পাল্টালেন। কাস্টিং হয়ে গেছে? মনে মনে সুব্রত ভেবে রেখেছিল কাকে কোন চরিত্রে নেবে, কিন্তু মুখে সেটা বলল না। আগে আপনি, তারপর তো আর সবাই। এখন ও নিয়ে ভাববো। মালিনী সোম যেন খুশি হলেন। সুব্রত লক্ষ্য করেছে চাটুকারিতা করলে উনি চটে যান, কিন্তু প্রকৃত গুরুত্ব দিলে মুখে আলো ফোটে। মালিনী সোম বললেন, আমার সময় যারা নাটক করত তাদের কাউকেই তো মানাবে না। এখন অবশ্য একজন আছে। না, তাকে দিয়ে এই চরিত্র হবে না। তপনের চরিত্রে এমন কাউকে নাও যার অভিনয় ক্ষমতা আছে। সুব্রত মাথা নাড়ল। হ্যাঁ, আমি ভেবেছিলাম গ্রুপ থিয়েটার থেকেই নেব। থিয়েটারে এমন অনেক ছেলে আছে যারা সুযোগ পেলে অনেক প্রফেশনালের চেয়ে ভালো কাজ করবে। ইডিয়ট! তোমার অন্য ছবি হলে তাতে নিও। আনকোরা বালকদের সঙ্গে অভিনয় করতে আমি পারবো না। যারা কখনো ক্যামেরার সামনেই দাঁড়ায়নি তাদের সঙ্গে ডায়ালগ বলতে অত্যন্ত অসুবিধে হয়। তাছাড়া পাবলিক বলবে কি? মালিনী সোম হেজিপেজির সঙ্গে প্রেম করছে ফিল্মে? ইম্পসিবল। না না, ওসব থিয়েটার থেকে তুমি সাইড ক্যারেক্টার নাও, নট হিরো। সুব্রত তাকালো এর দিকে। অদ্ভুত অহংকার অর্জন করেছেন মহিলা। এইভাবে কথা বলতে পারা এবং তাকে সত্যের উপর দাঁড় করাবার জন্য ক্ষমতা থাকা দরকার। দীর্ঘদিন লেগেছে এটা অর্জন করতে। সে মুগ্ধ হলো। বলল, যেসব শিল্পী আপনার পরে ছবিতে এসেছে এবং নাম করেছে তাদের কাউকে নিলে কেমন হয়? ওই তো মুশকিল, এত বছরেও একজন স্টার হতে পারলো না। আপনি তো স্টার চাইছেন না, তাই না? একটু ঠোকার চেষ্টা করলো সুব্রত। সঙ্গে সঙ্গে সরু চোখে তাকালেন মহিলা। তুমি কার কথা ভাবছো? সুব্রত নাম বলল। ছেলেটি প্রথমে একজন বিখ্যাত পরিচালকের নায়ক হয়ে ছবিতে এসেছিল। তারপর নানা চরিত্র করেছে, ঠিক সুবিধে করতে পারেনি। কিন্তু সম্প্রতি পরপর কয়েকটা ছবিতে দারুণ কাজ করেছে। ভদ্র, বিনয়ী এবং দুর্নাম নেই। মালিনী সোম চিন্তা করলেন একটু। ঠিক আছে, ওরা তো সবাই আমার কাছে নতুন, কে কেমন অভিনয় করে তাও জানি না। ওকে কি পাবলিক অ্যাকসেপ্ট করেছে? হ্যাঁ, চমৎকার অ্যাপিয়ারেন্স। বেশ, তবে তাকে বলে দিও আমি যদি অপছন্দ করি তাহলে ওকে সরে যেতে হবে। আর হ্যাঁ, রোমান্টিক দৃশ্যগুলো একদম প্রথমে নিও না। 7 দিনের মধ্যে নতুন করে স্ক্রিপ্ট লিখে আমার সঙ্গে দেখা করবে। সুব্রত, আমার সময় কম। তাড়াতাড়ি ছবিটা শেষ করার চেষ্টা করবে। ও হ্যাঁ, তুমি সিগারেট খাও না? খাই। সুব্রত হাসার চেষ্টা করল। আমার সামনে খেও না। কেন? আমি উত্তর দেওয়া পছন্দ করি না, প্রশ্ন করতেই ভালোবাসি।
3 দিনে চিত্রনাট্য তৈরি হয়ে গেল। শুটিং স্ক্রিপ্ট শেষ করতেও আটকালো না। হরিপদ সাহার সঙ্গে বসে কাস্টিং করে ফেলল সে। গত 10 বছরে যে নতুন নায়কটি প্রতিষ্ঠিত হয়েছে তাকে নায়কের ভূমিকায় নেওয়া হলো। লক্ষ্য রাখা হলো মালিনী সোমের সময়ের কোনো অভিনেতাকে পার্শ্ব চরিত্রেও যেন না রাখা হয়। তরুণ নায়ক সুব্রতকে বলল, নায়িকা কে করছে? বম্বে থেকে কাউকে আনুন না, এখানে যারা আছে। সুব্রতর মজা লেগেছিল। সে হেসে বলেছিল, না, এখানকার অভিনেত্রীই করবেন। কে? নাম বলা এখন বারণ। কি আশ্চর্য, হিরো হয়ে আমি নাম জানবো না? আপনার চেয়ে আমাকে পাবলিক বেশি চেনে জানেন। ঠাট্টা করছিল হিরো। জানি, তবে ছবিটার পরিচালক আমি। টাকা পয়সা মিটিয়ে দেয়া হলো, গুনে গুনে 2.5 লক্ষ টাকা। হরিপদ সাহা বলেছিল, কত টাকা হোয়াইটে নেবে জিজ্ঞাসা করেননি? আমি রসিদ করব কি করে? মালিনী সোম সেই দিক দিয়ে গেলেন না। নিজের হাতে লিখে দিলেন 2.5 লক্ষ টাকা তিনি ছবির জন্য আগাম নিলেন। পরিবর্তিত চিত্রনাট্য সম্পর্কে আর কোনো আপত্তি নেই মালিনী সোমের। সুব্রত শুটিং এর তারিখগুলো দিয়ে এলো তাকে। কাউকে আনতে যেতে হবে না, ঠিক সময়ে নিজেই চলে যাবেন তিনি। তবে হরিপদ সাহা যেন 2টো দারোয়ান রাখে ফ্লোরের মুখে। কোনো অবাঞ্ছিত মানুষ দেখলে তিনি শর্টান ফিরে আসবেন। প্রচন্ড টেনশনে ছিল সুব্রত। সত্যি একটা চমকে দেবার মতো খবর। মালিনী সোম এত কাল বাদে তার ছবিতে অভিনয় করছেন। লোকে ওকে দেখার জন্যই তার ছবি দেখবে। সে যদি অনেক কষ্টে ধার-ধুর করে একটা ছবি বানাতো, তাতে লোক হতো কিনা সন্দেহ। প্রথম ছবির ভাগ্যে যা ঘটেছিল। কিন্তু এবার সে স্বচ্ছন্দে ছবি করার সুযোগ তো পাবেই, উপরন্তু দর্শকদের আগমন সম্পর্কে নিশ্চিন্ত থাকছে। অতএব এই ছবিটাকে যে করেই হোক ভালোভাবে তৈরি করতে হবে। মালিনী সোমের ব্যাপারটা টেকনিশিয়ানদেরও বলা হয়নি। শুটিং এর দিন সুব্রত তার সহপরিচালককে বলল, গেটে গিয়ে দাঁড়াও, মালিনী সোমের গাড়ি এলেই খবর দেবে, আর সোজা মেকআপ রুমে নিয়ে যাবে ওকে। ছেলেটা হতভম্ব হয়ে গেল। মালিনী সোম? হ্যাঁ, নায়িকা করছেন। চেঁচামেচি করার দরকার নেই, যা বললাম তাই করো। কিন্তু খবর চেপে রাখা আর যেখানেই সম্ভব টালিগঞ্জে যায় না। ঠিক সময়ে এসে মিসেস সোম যখন মেকআপ রুমে ঢুকে গেলেন, তখন বাইরে বেশ ভিড়। সবাই সেটে ঢুকতে চায়। তার মধ্যে নামী টেকনিশিয়ানস থেকে ফিল্ম রিপোর্টাররাও আছেন। হরিপদ সাহার দারোয়ান তাদের ঢুকতে দিচ্ছে না। লাট্টুর মতো পাক খাচ্ছেন হরিপদ সাহা। সুব্রত শেষবারের মতো সেট চেক আপ করছিল। তিনি দৌড়ে এলেন। আরে মশাই, আপনি এখানে? ওদিকে ম্যাডাম এসে গেছেন মেকআপ রুমে। সেখানে যাবেন না? কেন? কেন মানে? অত বড় অভিনেত্রী, পাবলিক ভিড় করে এসেছে, একটু তেল না দিলে চলে? কি লোক আপনি? হরিপদবাবু, আমি ছবির পরিচালক। এই কাজটা আমাকে করতে দিন। ওকে আজ কি করতে হবে তা উনি জানেন। আমার অ্যাসিস্ট্যান্ট ওর মেকআপ রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তেল দেবার দরকার হলে আপনি যান। তারপর ক্যামেরাম্যানকে ডেকে সে জিজ্ঞাসা করলো, লাইটস ঠিক আছে? হ্যাঁ, আমরা রেডি। হরিপদ সাহা এখনো দাঁড়িয়ে। কিন্তু আমাকে তো মেকআপ রুমে মানে ঢোকাটা ঠিক নয়। ওর সঙ্গে আমার এখনো আলাপ হলো না। আগে তো আলাপ ছিল বলেছিলেন। সে অনেককাল আগের কথা। এখন কি ছাই ওর মনে আছে? ঠিক আছে, সুযোগ পেলে নিশ্চয়ই আলাপ করিয়ে দেব। সব রেডি হয়ে গেলে সুব্রত খবর পাঠালো, সেটে এখন বাইরের কেউ নেই। হরিপদবাবু দূরে একটা চেয়ারে উদগ্রীব হয়ে বসে আছেন। নায়িকার বোন যে করছে, সে গ্রুপ থিয়েটারের ভালো অভিনেত্রী। তাকে চরিত্রটা বুঝিয়ে দিয়েছে সুব্রত। ম্যাডাম সোমের নাম শুনেই মহিলা খুব টেনশনে আছেন। সহকারী পরিচালক খবরটা দিতেই কপালে ভাঁজ পড়ল মালিনী সোমের। এরকম তো হওয়ার কথা নয়। চিরকাল দেখেছেন মেকআপ রুম থেকে পরিচালকরাই তাকে সসম্মানে ডেকে নিয়ে যায়। আর এই ছবিতে তিনি তো দয়া করে কাজ করছেন। কিন্তু ম্যাডাম সোম বেরিয়ে এলেন। সেট থেকে মেকআপ রুম বেশি দূরে নয়। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে যাওয়া আসা কেউ দেখতে না পায়। সেটে ঢুকেই তিনি থমকে দাঁড়ালেন। তারপর হাত জোড় করে সবাইকে নমস্কার করে সুব্রতর সামনে চলে এলেন। সুব্রত তার সহকারীকে বলল, তুমি ম্যাডামকে সিচুয়েশনটা বুঝিয়ে দিয়েছ? বুঝেছি। ম্যাডাম সুব্রতর দিকে স্পষ্ট তাকালেন। টেক করতে পারো। রিহার্সাল? তাহলে আমায় ডেকেছো কেন? ঠিক আছে, একটা মনিটর। আমি বসছি। কো আর্টিস্টের নাম? ম্যাডাম সোম ফ্লোর থেকে নেমে একটা চেয়ারে বসে পড়লেন। সুব্রত ঠোঁট কামড়ালো। এত ডাঁট!
কোনো রকম রিহার্সাল ছাড়াই ফাইনাল টেক চায়। অ্যাসিস্ট্যান্টকে প্রক্সি দিতে বলে সুব্রত একবার গ্রুপ থিয়েটারের মেয়েটিকে নিয়ে অ্যাকশন করিয়ে নিল। তারপর ডাকলো, আসুন। ম্যাডাম সোম উঠে দাঁড়ালেন। সমস্ত ফ্লোরের মানুষ এখন তার ওপর থেকে চোখ সরাচ্ছে না। 3টি শব্দ ছিল। একেবারেই ওকে করতে হলো সুব্রতকে। শেষ করা মাত্র ম্যাডাম মেয়েটিকে বললেন, শুনুন ভাই, কেউ যখন দুঃখের কথা বলে তখন এমন বোকার মতো তাকিয়ে থাকতে নেই। পছন্দ না হলে মুখের পেশি শক্ত করবেন, হলে নরম এবং সহানুভূতিশীল। ঘাবড়াবার কোনো কারণ নেই। মেয়েটি বলল, না মানে। ম্যাডাম বললেন, নেক্সট শট নাও সুব্রত। তরতর করে কাজ এগিয়ে যাচ্ছিল। হরিপদবাবু রোজই ঘুরঘুর করছেন, কিন্তু ম্যাডামের ধারে আসতে পারছিলেন না। 3য় দিনের শুটিংয়ের সময় হঠাৎ ম্যাডাম ডাকলেন, হরিপদবাবু। এরকম অভাবনীয় সুযোগে ছুটে এলেন ভদ্রলোক। বলুন ম্যাডাম। আজকের কাগজের স্টেটমেন্টটা আপনি দিয়েছেন? না না, না তো। কিন্তু আপনার নাম বেরিয়েছে, আমি ছবিতে কাজ করছি। সুব্রত, তোমার সঙ্গে চুক্তি ছিল তোমরা এ ব্যাপারে মুখ খুলবে না। একটা খবরের কাগজ ছুঁড়ে দিলেন মালিনী সোম হরিপদবাবুর দিকে। সুব্রত অসহায় চোখে তাকালো। হরিপদবাবু জিভ কেটেছেন। না ম্যাডাম, আমি মুখ সেলাই করে রেখেছি। ব্যাটারা আমার নামে ফলস কথা ছেপেছে। মামলা করুন। করব। সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন হরিপদ। সেই দিনই নায়কের সঙ্গে নায়িকার প্রথম দেখার দৃশ্য তোলা হবে। নায়ক অতীশ কুমার সেজেগুজে বসেছিল। তার চোখ মুগ্ধ দৃষ্টিতে দেখছিল মালিনী সোমকে। এই কয় বছরে সে খুব জনপ্রিয় হয়েছে। অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছে, কিন্তু এমন সুন্দর এবং ব্যক্তিত্বপূর্ণ মহিলা সে কখনো দেখেনি। দৃশ্যটি ছিল নায়ক নায়িকার বাড়িতে এসেছে। সে নায়িকার বোনের পরিচিত, সেই সুবাদে দেখা করতে এসেছে। নায়িকার বোন বাড়িতে নেই। নায়িকা তাকে জিজ্ঞাসা করবে কি দরকার, দেখা মাত্র নায়ক নায়িকার প্রেমে পড়ে যাবে। ম্যাডাম বললেন, আজকে যতটা পারো তুলে নাও সুব্রত। ইয়েস ম্যাডাম। সুব্রত কথাটা বলে অতীশ কুমারকে ডাকলো। আপনার কি রিহার্সালের দরকার হবে অতীশবাবু? সে কি, রিহার্সাল ছাড়া টেক করবেন কি করে? অতীশ কুমার উঠে এসে মালিনী সোমের সামনে দাঁড়ালো। নমস্কার, আমার নাম অতীশ। আমি আপনার গুণমুগ্ধ। হাসলেন মালিনী সোম। তারপর বললেন, রিহার্সালটা দিয়ে নিন। আমাদের কাজের ধারাটা অন্যরকম। ওটার জন্য ফ্লোরে সময় নষ্ট করা পছন্দ করি না। বেশ, সুব্রতবাবু, আপনি টেক করুন। অতীশ খুব আত্মবিশ্বাসে কথাটা বলল। ডায়ালগগুলো আর একবার শুনিয়ে দেওয়ার পর সুব্রত নির্দেশ দিল, স্টার্ট। ক্যামেরা এগিয়ে এসেছে অতীশের সামনে। নায়িকাকে দেখে সে বিস্মিত, মুগ্ধ। তাই চমৎকার করে বলল, আপনি? নীলা বাড়িতে নেই, কিছু বলতে হবে? অতীশ কুমারের সংলাপ ছিল, আমি এসেছিলাম শুধু এইটুকুই। অতীশকে চেষ্টা করতে দেখা গেল। সাধারণ সংলাপ, কিন্তু তার চোখে শুধুই আবেগ। ঠোঁটে কোনো শব্দ ঝরল না। বিরক্ত সুব্রত চিৎকার করল, কাট। সঙ্গে সঙ্গে ক্যামেরা নিশ্চল হলো। ফ্লোরের প্রতিটি মানুষ স্তব্ধ। সুব্রত এগিয়ে গেল। কি ব্যাপার? আপনার তো ডায়ালগ ছিল অতীশবাবু, বোবা হয়ে গেলেন কেন? ততক্ষণে অতীশ ধাতস্থ হয়েছে। সে সহকারী পরিচালককে জিজ্ঞাসা করলো, ডায়ালগটা কি যেন ছিল? হঠাৎ যে কি হয়ে গেল? শেষ কথাটা নিজেকেই বলা। সুব্রত বলল, এই জন্য রিহার্সালের দরকার হয়। মিছিমিছি ফিল্ম আর সময় নষ্ট। শেষ কথাটা যে মালিনী সোমকে শোনানোর জন্য, এটা বোঝাতে সে তার দিকে তাকালো না। মালিনী সোম বললেন, রাগ করছো কেন? এরকম ভুল প্রথম প্রথম আমাদেরও হতো। কথাটাকে ভালোভাবে নিল না অতীশ। আমি নতুন নই ম্যাডাম, ফিল্মে 10 বছর হয়ে গেছে। মোর দ্যান 70 ছবিতে কাজ করেছি। মালিনী সেই মোহিনী হাসি হাসলেন। আমার সঙ্গে তো নতুন। অমনি বিহ্বল হয়ে তাকালো অতীশ কুমার। ঠিক সেই মুহূর্তে সুব্রত চেঁচালো, ম্যাডাম, আপনি জোন থেকে বেরিয়ে আসুন প্লিজ। কেন? ঘাড় বেঁকালেন ম্যাডাম সোম। অতীশবাবুকে একবার রিহার্সাল করতে হবে। অতীশের দিকে তাকালেন মালিনী সোম। তারপর ভুবন মোহিনী হাসলেন। ঠিক আছে, আমি ওর সঙ্গে রিহার্সাল দিচ্ছি। অতীশের মুখে হাসি ফুটল। ধন্যবাদ, হেল্প মি টু হেল্প ইউ। তার মানে? কপালে ভাঁজ পড়ল ম্যাডাম সোমের। আমি ভালো করলেই তো আপনি আরো ভালো করবেন, তাই না? ঠিক বলেছ ভাই। এবার হাসল অতীশ কুমার।
আমি কিন্তু আপনাকে দিদি বলতে পারবো না। সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকালেন ম্যাডাম সোম। কেন? তাহলে আপনার সঙ্গে প্রেমের সংলাপ বলবো কি করে? হুম। মিসেস সোমের ঠোঁট যুক্ত হলো। কিন্তু তারপর যে ঘটনাগুলো একটার পর একটা ঘটে গেল, তার জন্য মোটেই প্রস্তুত ছিল না সুব্রত। ইউনিটের সবাই সেসব দেখেছে এবং বুঝেছে। তাই নিয়ে কানাকানিও চলছে স্টুডিও মহলে, এবং এই ধরনের গুজব বাইরে বেরিয়ে যাবেই, গিয়েছেও। যদিও কোনো পত্রিকার গুজব কলামে ঘটনাটা ওঠেনি, তবে জানতে বাকি নেই কারো। সুব্রতর খুব অস্বস্তি হচ্ছিল। অতীশের শুটিং না থাকলেও সে এসে বসে থাকে ফ্লোরে। টেকিং শেষ হলেই তার পাশে বসে গল্প করেন ম্যাডাম সোম। ধারে কাছে আর কারো চেয়ার তখন রাখা যাবে না। খানিকটা দূরে দাঁড়িয়ে হরিপদ সাহা ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকান। এমনকি ম্যাডামের মেকআপ রুমেও মাঝে মাঝে ডাক পড়ে অতীশের। এসব ঘটনা দেখেও দেখে না সুব্রত, কিন্তু মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়। এখন তার আর্থিক কষ্ট নেই। পরিচালক হিসেবে তার পাওনা টাকা হরিপদবাবু দিয়েছেন। প্রত্যেকদিন শুটিং এর পরে সুদেষ্ণার সঙ্গে তার দেখা হয়। সুদেষ্ণাকে সে কথা দিয়েছে, এই ছবি হিট করলেই তারা বিয়ে করবে। ম্যাডাম সোমের ঘটনাটা ওকে বলেছিল সুব্রত। তার ফ্লোরে সুদেষ্ণা বাইরের লোক নয়। সব শুনে সুদেষ্ণা বলেছে, আমার বিশ্বাস হচ্ছে না। ইউনিটে সবাই দেখেছে, আর আমি বিশ্বাস না করে পারি? দুজনের বয়সের পার্থক্য অন্তত 25 বছরের। উনি কি করে অতীশের প্রেমে পড়লেন তাই বোধগম্য হচ্ছে না। ভদ্রমহিলা সম্পর্কে ইমেজ ছিল। সুদেষ্ণা বলেছিল, আমি বলছি তো ব্যাপারটা সত্যি নয়। অতীশ কুমার কি ওর বাড়িতে যায়? মানে স্টুডিওর বাইরে ওদের দুজনের কোনো সম্পর্ক আছে? এই খবরটা জানতো না সুব্রত। পরদিন হরিপদ সাহা যখন তাকে একান্তে বললেন, এরকম ব্যাপার তো চুক্তিতে ছিল না মশাই। ফিল্মের সংলাপ ছাড়া উনি অন্য কারোর সঙ্গে একটা কথাও বলবেন না, এই রকমই তো বলেছিলেন। তাতে আপনার কি ক্ষতি হচ্ছে? ক্ষতি? এত বছর বাদে ফিরে এসে উনি বাচ্চার প্রেমে পড়েছেন। এই খবর শুনলে পাবলিক আর ওকে রেসপেক্ট করবে? হরিপদ সাহা উত্তপ্ত। পাবলিক ওর অভিনয় দেখবে, ব্যক্তিগত ব্যাপার নিয়ে নিশ্চয়ই মাথা ঘামাবে না। তাছাড়া আমি খবর পেলাম অতীশকে উনি কোনোদিন বাড়িতে অ্যালাউ করেননি। এমনকি স্টুডিও থেকে ফেরার সময় কোনোদিন এক গাড়িতে ওদের দেখা যায়নি। এইসব ব্যাপার নিয়ে আপনি মাথা ঘামাবেন না। একটা ব্যাপার লক্ষ্য করেছেন? এই ছবিতে অতীশ অসাধারণ অভিনয় করছে। ওর ক্যারিয়ারে এটাই বেস্ট। কি করে সম্ভব হলো তা ভেবেছেন? হরিপদ সাহা মাথা নাড়লেন। তা ঠিক। এরকম উৎসাহ পেলে পঙ্গুও পাহাড় ডিঙিয়ে যেতে পারে। কিন্তু মহিলা আমার সঙ্গে একদিনও ভালোভাবে কথা বললেন না। বিইং এ প্রডিউসার, আমি খুব ইনসাল্টেড বোধ করছি। কেন? সেদিন তো আপনার সঙ্গে কথা বলতে দেখলাম। সুব্রত হাসল। মামলা করতে বলছিল। আরে মশাই, মামলা করলে তো নিজের বিরুদ্ধে মামলা করতে হয়। তার মানে? কাগজে ছাপা হয়েছে বলে যদি মামলা করি তাহলে টিকবে মামলা? প্রমাণ করতে পারবো যে ম্যাডাম আমার ছবিতে কাজ করছেন না? করলেও কোনোদিন এই ছবি আমি রিলিজ করতে পারবো? নিজের গলায় নিজের হাতে ছুরি মারতে হবে। মহিলার কিরকম প্ল্যান দেখেছেন? বলে কিনা মামলা করুন। হরিপদবাবু উত্তেজিত। আপনি কি করলেন? আমি একটা চিঠি কাগজে পাঠিয়ে দিয়েছি। এই সংবাদ আমার মুখ থেকে কেউ শোনেনি। যা ছাপা হয়েছে তা সাংবাদিকের নিজের দায়িত্বে হয়েছে। চিঠি ছাপা হয়েছে? হবে না, সেটা যাতে না হয় তাই ভেতর থেকে চেপে দিয়েছি। কিন্তু চিঠি যে দিয়েছি তার রসিদ রেখে দিয়েছি। ম্যাডাম জিজ্ঞাসা করলে দেখাবো। তার জিজ্ঞাসা করার কথা কি ওর মাথায় আছে? অতীশ ছোড়াকে নিয়ে দিন রাত গুনগুন গুনগুন করে যাচ্ছেন। আর অতীশের আবার কি দোষ? ফিগার দেখেছেন? উফ! ওর শুটিং থাকলে আমি রাত্রে ঘুমাতে পারি না। ফোঁস করে নিঃশ্বাস পড়ল। হরিপদবাবু, ম্যাডামের বয়স কত জানেন? রাখুন তো মশাই বয়স। উর্বশী রম্ভা অপ্সরাদের কি বয়স বাড়ে? এভারগ্রিন, চির যৌবনবতী। একটা করে হাসছে, আর আমার ছবির এক এক সপ্তাহ হাউসফুল বাড়ছে। ও হ্যাঁ, সুধীর গড়গড়ি আমাকে খুব ধরেছে। ওর পরবর্তী ছবি 7 রঙের পাগের নায়িকার রোলে ম্যাডামকে রাজি করিয়ে দিতেই হবে। তা আমি বলেছি করবে না। বলেছে রাজি করিয়ে দিতে পারলে 1000 ব্ল্যাক দেবে কমিশন। পারবে নাকি রাজি করাতে? 50-50। শেষ কথাগুলো ফিস ফিস করে বললেন হরিপদ সাহা। হেসে ফেলল সুব্রত।
তারপর বলল, আপনি কি চাইছেন এই ছবিটা মাঝপথে বন্ধ হয়ে যাক? দিস ইজ হার লাস্ট ফিল্ম। তাতে এই ছবির ডিমান্ড আরো বাড়বে। ওসব প্রস্তাবে মোটেই কান দেবেন না। হরিপদবাবু মাথা নাড়লেন। ঠিক কথা, ঠিক কথা। শুটিং চলছিল। মালিনী সোমের অংশগুলো প্রথমে তুলে নিচ্ছিল সুব্রত। টানা শুটিং চলছে। মালিনী সোমের সঙ্গে কাজের বাইরে কথা কম হয় সুব্রতর। দারুণ চাপের মধ্যে থাকায় চোখে সর্ষে ফুল দেখছে সুব্রত। একদিন শুটিংয়ের শেষে হরিপদবাবু তাকে একপাশে ডেকে নিয়ে গেলেন। 10 দিন কাজ বন্ধ রাখতে হবে ভাই। আজকাল উনি খুবই মধুর সম্বোধন করে থাকেন। আঁতকে উঠল সুব্রত। কেন? হাতে টাকা নেই। ব্যবস্থা করতে 10টা দিন লাগবে। টাকা নেই মানে? সুব্রত হতভম্ব। আমি কি করব? 1 বছরের টাকা 1 মাসে খরচ করতে গেলে একজন গৌরীসেন দরকার হয়। আমার কি জানা ছিল 2 মাস আগেই যে এই বিপদে পড়তে হবে? এর মধ্যে লাখ পাঁচেক গলে গিয়েছে। যাদের যাদের কাছে টাকা ধারের জন্য যাচ্ছি সেই মোটা সুদ হাঁকছে। এখন আমার হাতে একটাও পয়সা নেই। রুমালে মুখ মুছলেন তিনি। মাথায় বাজ পড়ল যেন। সুব্রত শূন্য চোখে তাকালো। ক্রমশ তার চোয়াল শক্ত হয়ে এলো। আপনি তো প্রথম থেকেই জানতেন যে এইভাবে খরচ হবে, তাহলে রাজি হলেন কেন? ভেবেছিলাম ম্যানেজ করতে পারবো, কিন্তু পারলাম না। 5 জনকে কিছু বলার দরকার নেই। আপনি 10 দিন বাদে শুটিং ফেলুন, আমি এর মধ্যে ঠিক। অসম্ভব। ম্যাডাম রাজি হবেন না। কেন? রাজি হবেন না কেন? 2 মাস শেষ হতে এখনো বেশ দেরি আছে। রাজি না হলে তাকেই বলুন না একটা কাবলিওয়ালা ঠিক করে দিতে। ধার করছি। আমি স্পষ্ট বলে দিলাম, 10 দিন শুটিং বন্ধ রাখতেই হবে। হরিপদবাবু সরে গেলেন সামনে থেকে। সুব্রত ভেবে পাচ্ছিল না সে কি করবে। আর্টিস্টরা যে যার বাড়িতে চলে গিয়েছে। কাল সকাল 10টায় একটা আউটডোর রয়েছে। মালিনী সোমের জন্য পুলিশের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে 18 কিলোমিটার দূরে। উনি বাড়ি থেকে যাওয়া আসা করবেন। আজ সন্ধ্যার পরেই টেকনিশিয়ানদের সেখানে রওনা হবার কথা। তারা সেভাবেই তৈরি হয়ে এসেছে। এখন শুটিং ক্যান্সেলড জানলে সবাই বুঝে যাবে টাকা পয়সা হাতে নেই। কারণ অন্য কোনো দুর্ঘটনার কথা তারা জানে না। তাছাড়া সমস্ত ব্যবস্থা বানচাল হয়ে যাচ্ছে যখন, তখন সবাইকে আজ রাত্রের মধ্যেই জানানো দরকার। বেশ কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল সে। কিছুই করার নেই। অন্তত লাখখানেক টাকার দরকার। তার কাছে সেটা আকাশ কুসুম। সে সহযোগীদের দিকে তাকালো। ওরা এখন হরিপদবাবুর মুখে জেনে গেছে কাল সকাল থেকে শুটিং হবে না। কেউ কেউ এবার জিজ্ঞাসা করতে এলো সুব্রতকে। সুব্রত বলল, তোমরা যা শুনেছ আমিও তাই শুনেছি। শুটিং কবে থেকে? সেটাও বলা যাচ্ছে না। কি আশ্চর্য, আমরা অনির্দিষ্টকালের জন্য বসে থাকব? সুব্রত ঘাড় নাড়ল। এর অর্থ সে নিজেই জানে না। সে উঠল। হরিপদবাবু ধারে কাছে নেই। সুব্রত সহকারীদের বলল তার জন্য অপেক্ষা করতে। শুটিংয়ের সময় হরিপদবাবু 2টো গাড়ি সব সময় হাতের কাছে রাখতেন। তার একটা নেই। দ্বিতীয়টাকে নিয়ে সে বেরিয়ে পড়ল। ড্রাইভারকে বলল মালিনী সোমের বাড়িতে যেতে। যাবার আগেই ভদ্রমহিলাকে জানানো দরকার কাল শুটিং হচ্ছে না। ওকে আউটডোরে যেতে হবে না। সন্ধ্যের অন্ধকারে আলিপুরের দিকে যেতে যেতে তার মনে হলো সব শেষ হয়ে গেল। মন্দ বরাত তার কোনো দিন শেষ হবে না। এত আশা জাগিয়ে শেষ পর্যন্ত সব চুরমার হয়ে যাবে। সে ঠিক করলো যেমন করেই হোক মালিনী সোমকে রাজি করাবে। 10 দিন পিছিয়ে যাওয়া মানে ডাবিং 2 মাসের মধ্যে হবে না। তাহলেই চুক্তি শেষ হয়ে যাবে। ভেতরে ভেতরে কাঁপুনি অনুভব করলো সে। মালিনী সোমের ড্রয়িং রুমে পৌঁছতে সামান্য ঝামেলা হয়েছিল। দারোয়ান তাকে জানিয়েছিল ম্যাডাম খুব ক্লান্ত, এখন দেখা হবে না। সে বারংবার অনুরোধ করতে ভেতর থেকে ছাড়পত্র এলো। সোফায় বসে অভ্যাসে সিগারেটের প্যাকেট বের করে আবার পকেটে ঢুকিয়ে রাখলো সে। প্রায় 20 মিনিট পরে মালিনী সোম ঘরে এলেন। সাদা ম্যাক্সি তার পরনে, চুল খোলা। হাঁটতে যেন কষ্ট হচ্ছিল, মুখে ক্লান্তির ছাপ। কি ব্যাপার হঠাৎ? সুব্রত উঠে দাঁড়ালো। আপনার কি শরীর খারাপ? আহ সুব্রত, ডোন্ট আস্ক মি দ্যাট কোশ্চেন। এমন কি কথা যা সারাদিনে বলতে পারো না? আমি পছন্দ করি না কাজের শেষে কেউ আমাকে ডিস্টার্ব করুক। কথাগুলো বলার সময় খুব জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল ওর। আমি বাধ্য হয়েছি এখানে আসতে। বাধ্য?
আশা করি তুমি ওই রাঙা মূল অতিষ্ঠার ভূমিকা নিচ্ছ না? তার মানে? সুব্রত অবাক হয়ে প্রশ্ন করল। তুমি কেন এসেছো এখানে? আপনি কি ভাবছেন? আমি টায়ার্ড সুব্রত। তোমার এই অতীশ কুমারের সঙ্গে আমার শুটিং শেষ হয়েছে, আর একদিন আছে। গুড গড, তুমি ওর কাছে কেমন কাজ পেলে সুব্রত? আমি এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা? থাক, কেন এসেছো? সুব্রত স্পষ্ট চোখে তাকালো। কাল থেকে শুটিং বন্ধ। সে কি? কেন? চমকে উঠলেন মালিনী সোম। হরিপদ সাহার হাতে এই মুহূর্তে আর টাকা নেই। কই, সারাদিনে এ কথা একবারও জানাওনি কেন? আমি জানতাম না, একটু আগে জেনেছি। হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠলেন মালিনী সোম। কি ধরনের ডিরেক্টর তুমি? শুটিং হবে কিনা তাও জানো না? ওহ ভগবান, শেষবার তুমি আমাকে দিয়ে কি ভুল করালে! লোকে বলবে মালিনী সোম একটা ছেলের কথায় ভুলে এমন ছবি করলো যা কোনোদিন সম্পূর্ণ হবে না। কেন বলনি পুরো টাকা হাতে না নিয়ে তোমরা কাজে নেমেছ? আমি জানতাম না, বিশ্বাস করুন। তুমি কিছুই জানো না, অথচ ঠিক আছে, বেরিয়ে যাও। আপনি আরো 10টা দিন। নো। সুব্রতকে থামিয়ে দিলেন মহিলা। আর সম্ভব নয়, আর সময় দেয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু ছবিটাকে শেষ না করে আমি যেতে পারবো না। আই মাস্ট ফিনিশ ইট। কত টাকা লাগবে তোমার ডাবিং কমপ্লিট করতে? সুব্রত অনুমানে অঙ্কটা বলল। মহিলা এক মুহূর্ত চিন্তা করলেন, তারপর ধীরে ধীরে ভেতরে চলে গেলেন। সুব্রত ঠিক বুঝতে পারছিল না সে কি করবে। ম্যাডাম তাকে বসতে বলেননি, ভীষণ বিভ্রান্ত দেখাচ্ছিল তাকে। ঠিক সেই সময়ে পরিচারিকাটি এগিয়ে এলো। ওর হাতে ছোট্ট একটা ব্রিফকেস। পরিচারিকাটি ওর দিকে একটা চিঠি এগিয়ে দিল। সুব্রত, এখানে টাকাটা আছে। কাল সকালে আমি আউটডোরে যাচ্ছি। ধন্যবাদ। সুব্রত চোখ বন্ধ করল। ওর শরীর কাঁপছে কৃতজ্ঞতায়। মালিনী সোম পুনশ্চ লিখে জানিয়েছেন সে যেন টাকার কথাটা কাউকে না জানায়। সেই সন্ধ্যায় আর দেখা করলেন না মালিনী সোম। টাকাটা নিয়ে গাড়িতে উঠে সোজা চলে এলো স্টুডিওতে। কাল শুটিং হবে শোনা মাত্র সহকারীরা উজ্জীবিত হলো। হরিপদ সাহাকে টেলিফোন করলো সুব্রত। 10 দিনের মধ্যে টাকা পাবেন? চেষ্টা করছি ভাই। হ্যাঁ, তাই করুন। আপনি কি আগামীকাল আউটডোরে যাচ্ছেন? আউটডোরে? তার মানে? কাল তো আউটডোরের কথা ছিল, এবং তাই হবে। সে কি? টাকা? টাকা কোথায়? আমি ধার করেছি। ধার? তাই নাকি? কত সুদ? ভালোবাসা। কথাটা বলে লাইন কেটে দিল সুব্রত। আজ ছবির শেষ শুটিং। সরমা তপনের ছেলেকে বাঁচানোর জন্য ওর কিডনি দান করেছে। খবর এসেছে ছেলেটি বেঁচে যাবে। ডাক্তাররা আপত্তি করেছিলেন সরমার শরীর রক্ত স্বল্পতায় ভুগছে। এই অবস্থায় অপারেশনের ঝুঁকি আছে। নিষেধ শোনেনি সরমা। জিজ্ঞাসা করেছে তার নিজের লিভার ঠিক আছে কিনা। সেটার কোনো খুঁত নেই জেনে সে জোর করেছে। বন্ড লিখে দিয়ে অপারেশন করিয়েছে। তারপর কয়েকটি নাটকীয় ঘাত প্রতিঘাতের মধ্যে শর্মা জেনেছে তপনের স্ত্রী তার এই দেওয়াটাকে সন্দেহের চোখে দেখছে। সেই একই হাসপাতালে আরেকটি লিভার রিপ্লেসমেন্ট কেসের সঙ্গে কথা বলে শর্মারটা তাদের দিয়ে তাদেরটা নিজের ছেলের শরীরে বসানোর ব্যবস্থা করেছে। খবর শোনা মাত্র তার মাথা ঘুরে গেল। পড়ে যাওয়ার সময় সে হাসপাতালের বিছানার কোনায় আঘাত পেল, এবং এখন সে মৃত্যুর মুখোমুখি। এই অবস্থায় ছুটে এসেছে তপন। ডাক্তারদেরও কিছু করার নেই। আজ এই দৃশ্যটি তোলা হবে। গত রাত্রে এক ফোঁটা ঘুম হয়নি সুব্রতর। দৃশ্যটা কিভাবে ক্যামেরায় নেবে তা স্ক্রিপ্ট লেখার সময় সে ভেবেছিল। কাল নতুন করে ভাবতে গিয়ে যে মুখটা বারবার মনে পড়ছিল সেটা তার দিদির। দিদি আজ নেই। বহরমপুরে গরিব মাস্টার মশাইয়ের ছেলে মেয়ে ওরা। শিশু বয়সে বাবা মারা যাওয়ার পরে সংসারের সমস্ত দায় দায়িত্ব মাথায় তুলে নিয়েছিল দিদি। তিল তিল করে তাদের মানুষ করেছিল নিজের ভবিষ্যৎ কিংবা সুখের কথা না ভেবে। সেই দিদি আজ নেই। 3 দিনের জ্বরে তাকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছিল। তখন সেই মৃত্যুশয্যায় উপস্থিত ছিল সুব্রত। আজকের মৃত্যুর দৃশ্যটি চিন্তা করলেই তার দিদির মুখ মনে পড়ে। মারা যাওয়ার সময় দিদির প্রতিটি ভঙ্গি সে চোখ বন্ধ করলেই দেখতে পায়।
বস্তুত চিত্রনাট্যের ওই অংশটি সে দিদিকে সামনে রেখেই লিখেছে, দিদির প্রতি তার সামান্য শ্রদ্ধাঞ্জলি। যেহেতু দৃশ্যটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সেদিন সবাই খুব সিরিয়াস। বাইরের লোককে কখনোই সেটে ঢুকতে দেয়া হতো না। সেদিন যেন একটা মাছিও ঢোকেনি। ঠিক 10টায় ম্যাডাম সোম এলেন। সময় ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে তিনি চলেন। আজ সহকারী নয়, সুব্রত নিজে এগিয়ে গেল ওর সামনে। আজকের দৃশ্যটা আপনি জানেন, ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অতীশ কুমার উজ্জ্বল মুখে কাছেই দাঁড়িয়েছিল। তার দিকে একবারও না তাকিয়ে ম্যাডাম বললেন, টেক করো। আজ কথাটাকে মানতে পারল না সুব্রত। বলল, আমার ইচ্ছে আজ একবার রিহার্সাল দিয়ে নিন। আমি যেমনটা চাইছি। তুমি কি চাইছো? সুব্রত বিশদ ব্যাখ্যা করল। কথাগুলো চোখ বন্ধ করে শুনলেন ম্যাডাম সোম। তারপর বললেন, ঠিক আছে, টেক করো। সুব্রত অতীশ কুমারের দিকে তাকাতে সে বলল, সুব্রত বাবু, আমি কালকে এই দৃশ্যটা অনেকবার রিহার্সাল দিয়েছি বাড়িতে। এই প্রথম একটা ছবির জন্য আমি বাড়িতে পরিশ্রম করলাম। আমার জন্য চিন্তা করবেন না, টেক করুন। সাদা বিছানায় সরমা শুয়ে, তার শরীরে নানান নল বাঁধা, চোখ এবং ঠোঁট খোলা। চোখের সামনে তপন দাঁড়িয়ে আছে অপরাধীর ভঙ্গিতে। সুব্রত চিৎকার করলো, স্টার্ট। ক্যামেরা চালু হলো। সাউন্ড। প্রত্যেকটা মানুষের চোখ এখন ম্যাডাম সোমের দিকে। 3বার চোখের পাতা বন্ধ করলো এবং খুলল। ঠোঁটও কাঁপল। তারপর ডান হাতটা ধীরে ধীরে উপরে উঠতেই সুব্রত চিৎকার করল, কাট। তখনও ম্যাডামের সংলাপ শুরু হয়নি। তিনি হতচকিত। অবাক হয়ে তাকালো অতীশ। সেটের সবাই হতভম্ব। ভুলটা কি হলো? সুব্রত দ্রুত মাথা নাড়ল। আপনার কিছুই হচ্ছে না ম্যাডাম। আমি যা চাইছি তার 10%ও না। তার মানে? সাপের মতো ফোঁস করে উঠলেন মালিনী সোম। চোখ বন্ধ করল সুব্রত। বন্ধ চোখের পাতায় সে নিজের দিদির মুখ দেখতে পেল। আপনি মৃত্যুশয্যায়, পৃথিবীতে বাস করার আর কোনো আকাঙ্ক্ষা নেই। তপনকে দেখে আপনার উদার হতে ইচ্ছে করবে। শুধু যন্ত্রণা নয়, সেই সঙ্গে ভালোবাসাও স্পষ্ট হবে। তপনকে দেখা মাত্র কিন্তু সেই আকাঙ্ক্ষাটা আবার ফিরে আসতে চাইবে। আমার দিদি ঠিক এইভাবে পৃথিবী থেকে গিয়েছিলেন। আই ওয়ান্ট ইউ টু ডু দ্যাট। আমি যা করছি ঠিক করছি। না, ঠিক করলেন না। তুমি আমাকে অপমান করছো সুব্রত। আপনি খামোখা অপমানিত হচ্ছেন। এই দৃশ্যটায় আমি আপনার সঙ্গে কোনো রকম আপোষ করব না। আমি যা বলবো তা আপনাকে শুনতে হবে। হোয়াট? এত বড় কথা বলার স্পর্ধা তোমার? স্পর্ধা নয়, যোগ্যতা। আমি পরিচালক, আপনি অভিনেত্রী। এই সময় হরিপদবাবু দৌড়ে এলেন সামনে। কিন্তু সুব্রতবাবু, ম্যাডাম তো দারুণ করেছিলেন। আমার চোখে জল এসেছিল দেখতে দেখতে। আপনি এত বড় অ্যাক্ট্রেসকে ওইভাবে বলবেন না। সুব্রতর চোখের দিকে তাকিয়ে থেমে গেলেন ভদ্রলোক। সুব্রত বলল, আপনি এই মুহূর্তে বাইরে চলে যান। আমি আমি বাইরে চলে যাব? হ্যাঁ, আপনি আমাকে বিরক্ত করছেন। ছবির পরিচালক আপনি না আমি? আপনি? ঠিক না বেঠিক সেটা আমি বুঝবো। তা ঠিক। আই সি ইউ গেট আউট প্লিজ। আমি ছবির প্রযোজক। প্রযোজকের যা কাজ তাই করুন। এই সেটের শুটিং শেষ না হওয়া পর্যন্ত আপনি ফ্লোরে থাকবেন না। আমাকে কাজ করতে দিন। সুব্রত রূঢ় ভঙ্গিতে কথাগুলি বলল। হরিপদবাবুর মুখ লাল হয়ে উঠেছে। এতগুলো লোকের সামনে তিনি অপমানিত হয়েছেন। কিন্তু আর তর্ক করলেন না তিনি। ধীরে ধীরে মেকআপ রুমের দিকে চলে গেলেন। সমস্ত ফ্লোর স্তব্ধ। ডিরেক্টর প্রডিউসারকে সেট থেকে বের করে দিয়েছে। ম্যাডাম সোমের মতো অভিনেত্রীকে বলছে, ঠিক হয়নি। এরকমটা কেউ কল্পনাও করতে পারেনি। ম্যাডাম সোম এতক্ষণ ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। সুব্রত তার কাছে এগিয়ে এলো। আপনি বড় অভিনেত্রী, আপনার এমন ভুল হচ্ছে কেন? কিছুই ভুল হয়নি। হচ্ছে। আর যদি বলেন ভুল হয়নি, তাহলে বলবো এত বছর আপনি অভিনয়ের শিখেননি। শুধু ভঙ্গি দিয়ে চোখ বুলিয়েছেন। ফ্লোরে যেন বাজ পড়ল। মিসেস সোম বাকশক্তিরহিত। সুব্রত বলে যাচ্ছিল, ফিল্ম হলো ডিরেক্টরস মিডিয়াম। পরিচালক যা চাইছেন তাই হবে। যে কোনো অভিনেতা অভিনেত্রীর সেটা জানা দরকার। পরিচালক যা চাইছেন তা যদি না করা হয়, তাহলে তিনি কিসের অভিনেতা বা অভিনেত্রী?
ম্যাডাম সোমের সমস্ত শরীর কাঁপছিল। নিজের সঙ্গে যুদ্ধ করে তিনি শেষ পর্যন্ত উচ্চারণ করলেন, আমার ভুলটা কোথায়? কি চাইছো তুমি? আপনি অকারণে মেলোড্রামা করছেন। চোখ বা ঠোঁট কাঁপাচ্ছেন, ঠিক আছে। হাত উঠবে কেন? ওটা পুরোনো আমলের দর্শক কাঁদানোর চেষ্টা। আজকের দিনে লাইভ অ্যাক্টিং চাই। আমি তাই বিশ্বাস করি। ওরকম হাত কাঁপানোর চাইতে শুধু পাথরের মতো চেয়ে থাকা অনেক বেশি বাস্তব। টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। আদেশ হলো যেন। সুব্রত একটা টুল নিয়ে বিছানার পাশে বসে ছোট ছোট ডিটেলস সমেত সে যা ভেবেছে খুলে বলল। বলতে বলতে তার চোখ বন্ধ হয়ে এলো এবং কথা শেষ করার সময় দিদির মুখটা সামনে এসে যাওয়ায় চোখের পাতা ভিজে উঠল। সেদিকে তাকিয়ে মালিনী সোম বললেন, ঠিক আছে, একটা রিহার্সাল দিচ্ছি। আপনি রিহার্সাল দেবেন? অতীশ অবাক হয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, এই প্রথম। রিহার্সালে সুব্রত কয়েকটা ত্রুটি ধরিয়ে দিল। অতীশ কুমারকেও সে আগাগোড়া পাল্টালো। তারপর নিজের মনের মতো করে টেক করলো দৃশ্যটা। সেট থেকে বেরিয়ে যাওয়ার আগে মিসেস সোম বললেন, আর ইউ স্যাটিসফাইড? সুব্রত তৃপ্তির হাসি হাসল। হ্যাঁ। সঠিক সময়ে ডাবিং শেষ করলো ছবির। হরিপদবাবুর অভিমান ভাঙাতে সময় লাগেনি। সুব্রত তাকে বলেছিল, মিসেস সোমকে আমি সরাসরি রূঢ় কথা বলতে পারছিলাম না। আপনি আমাকে সুযোগ করে দিয়েছিলেন। আপনি যখন নাক গলালেন তখন আমার সুবিধে হলো। আপনার উপর বর্ষণ করে আমি ওকে বোঝাতে পারলাম যে যা চাইছি তাই করতে হবে। আমি সফল হয়েছি। হরিপদবাবু কথাটা বিশ্বাস করেছিলেন কিনা বোঝা যায়নি, কিন্তু এই নিয়ে আর কোনো কথা বলেননি। ডাবিংয়ের শেষ দিনে মিসেস সোম খবর দিয়েছিলেন ওর আসতে দেরি হবে। শুধু শেষ দৃশ্য ছাড়া সব কাজ হয়ে গিয়েছিল। মিসেস সোম এলেন বেশ বেলায়। তাকে দেখে অতীশ কুমার এগিয়ে গেল। কি হয়েছে? সঙ্গে সঙ্গে দৃঢ়ভাবে না বলতে চেষ্টা করলেন তিনি। অতীশের সঙ্গে একটাও কথা বললেন না। সুব্রতকে অনুরোধ করলেন খুব দ্রুত কাজ শেষ করতে। তপনের সংলাপ ছিল, সরমা, আমাকে ক্ষমা করো, আমি। তপন, ওভাবে বলো না। পর্দায় তখন সরমার ঠোঁট নড়ছে। কিন্তু আমার জন্যে শুধু। তপন, আমার কোনো কষ্ট নেই। আমি যখন থাকবো না তখন এ নিয়ে মন খারাপ করো না। নিঃস্বার্থভাবে কাউকে কিছু দিতে পারার মধ্যে যে আনন্দ, তা তুমি জানো না। আমি সুখী, খুব সুখী। আমি এখন চুপচাপ চলে যেতে চাই। শেষ সংলাপটা বলেই ঘুরে দাঁড়ালেন মিসেস সোম। সামনের পর্দায় তখনও তার মুখের ক্লোজ আপ। সংলাপটা বলার সময় তার কণ্ঠে যে নির্লিপ্ত আবেগ ফুটে উঠেছিল তা স্পর্শ করেছিল সমবেত সমস্ত মানুষকে। তারা বিহ্বলভাবে দুপায়ে দাঁড়িয়ে পড়েছিল, আর মিসেস সোম তাদের মাঝখান দিয়ে মাথা উঁচু করে নীরবে বেরিয়ে গেলেন। সন্ধেবেলায় সুব্রত টেলিফোন করেছিল। পরিচারিকা ফোন ধরে পরিচয় জানার পর বলেছিল, উনি এখন কারোর সঙ্গে কথা বলবেন না। পরপর কয়েকদিন চেষ্টা করল সুব্রত, সেই একই উত্তর। এডিটিং শেষ হয়ে গেল। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর রিলিজের তারিখ ঠিক হয়ে গেল। ছবি দেখে হরিপদবাবু খুব উত্তেজিত। হাউস থেকে ভালো অ্যাডভান্স পাওয়া গিয়েছে। প্রত্যেকটা খবরের কাগজে খবর বেরিয়েছে। মিসেস সোম 10 বছর পরে ফিল্মে ফিরে এসে সুব্রত রায়ের ছবিতে অসাধারণ অভিনয় করেছেন। জনসাধারণের আগ্রহ তীব্র হয়েছে ছবিটা দেখার জন্য। অতীশ কুমার প্রায়ই তাকে জ্বালাচ্ছে। কি ব্যাপার বলুন তো, হঠাৎ ভদ্রমহিলা এমন পাল্টে গেলেন কেন? ওর সঙ্গে যোগাযোগই করতে পারছি না। ফোন করলে কেউ না কেউ বলে উনি ব্যস্ত আছেন। আমাকে পর্যন্ত দারোয়ান ঢুকতে দেয়নি। আপনার সঙ্গে ওর দেখা হয়? মাথা নেড়ে না বলেছিল সুব্রত। আর তখনই তার মনে হয়েছিল সুদেষ্ণার অন্তর্দৃষ্টি কত স্বচ্ছ। ম্যাডাম সোম অতীশ কুমারের সঙ্গে ততদিনই সম্পর্ক রেখেছিলেন যতদিন তার শুটিং ছিল। অতীশকে সহজ করার, সাবলীল অভিনয় করানোর জন্যে তিনি এমন করেছিলেন। এটা অতীশের মাথায় ঢুকবে না, বেচারা। হরিপদবাবুকে ছবি তৈরি হয়ে যাওয়ার পর থেকেই তাগাদা দিচ্ছিল সুব্রত। ম্যাডাম সোমকে তার টাকাটা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সে স্বস্তি পাচ্ছিল না। প্রতিবারই হরিপদবাবু বলেছিলেন, আরে দাঁড়ান মশাই, 2-1 মাসের সুদ বাড়ছে, এই তো, তা বাড়ুক, সব সুদে আসলে পুষিয়ে দেব দেখবেন। কিন্তু রিলিজের তারিখ ঠিক হওয়া মাত্র সুব্রত টাকাটা আদায় করলো হরিপদবাবুর কাছ থেকে। এদের হিসাব যখন ভদ্রলোক চাইলেন তখন সত্যি কথাটা না বলেও পারল না। চমকে গেলেন হরিপদবাবু।
তার চোখে মুখে অবিশ্বাস স্পষ্ট। সুব্রত পকেট থেকে ম্যাডাম সোমের চিঠিটা বের করে তাকে দেখালো। তারপর বলল, মিথ্যে বলে আপনার কাছ থেকে সুদ আদায় করতে পারতাম কয়েক হাজার টাকা। করিনি। সুতরাং এ বিষয়ে কাউকে কোনো গল্প করবেন না। মৃত মানুষের মতো মাথা নাড়লেন হরিপদবাবু। নিজের লজ্জার কথা নিজের মুখে কি করে বলবো? একজন অ্যাক্ট্রেসের টাকায় ছবি শেষ করলাম। এ যে বিনোদিনী, বিনোদিনীর গল্প জানেন? স্টার থিয়েটারের। সুব্রত বলছিল, যাত্রা করবেন না। আপনি কি আমার সঙ্গে ওর কাছে যাবেন? কেন? ভীষণ দুর্বল মনে হচ্ছিল হরিপদবাবুকে। ম্যাডাম সোমের কাছ থেকে টাকা আনা হয়েছে শোনার পর থেকেই কেমন যেন মিইয়ে গেলেন ভদ্রলোক। বাহ, রিলিজের দিন দেখতে আসার জন্য নেমন্তন্ন করবেন না? যাওয়া উচিত, অবশ্যই যাওয়া উচিত, কিন্তু যেতে আমার ভয় করছে। সুব্রতবাবু, আপনি বরং যান। আমার সঙ্গে সম্পর্কটা ভালো না। এই টাকাটা দিয়ে আসুন আর নেমন্তন্ন। বলবেন আমরা সব ব্যবস্থা নেব। পুলিশ থাকবে যাতে শো দেখে তিনি ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারেন। কোনো চিন্তা করতে হবে না। হরিপদবাবুকে এই মুহূর্তে একদম অন্যরকম মানুষ বলে মনে হচ্ছিল। এখন কলকাতা শহরের যেদিকে তাকাও শুধু মালিনী সোমের মুখ, সেই ভুবনজয়ী হাসি। পরিচালক সুব্রত রায়ের নামটাও মানুষের নজরে পড়ছে এখন। সুব্রত ঠিকই ভেবেছিল, এই মহিলাকে দেখতে এসে লোক একটা ভালো ছবি দেখে ফেলবে। সুব্রতর আশা পূর্ণ হলো। অ্যাডভান্স টিকিট কেনবার জন্য মানুষ লাইন দিয়েছে শেষ রাতে। এক হাতে নিমন্ত্রণপত্র, অন্য হাতে ব্রিফকেসটা নিয়ে সুব্রত হাজির হলো আলিপুরে। ওর খুব ইচ্ছে ছিল সুদেষ্ণার সঙ্গে যাক, কিন্তু সুদেষ্ণা রাজি হয়নি। বলেছিল, এটা তোমাদের ব্যবসার ব্যাপার, তুমিই যাও। তাছাড়া আমি কোন যুক্তিতে যাব? মানে? সুব্রত হেসে ফেলেছিল, তুমি আমার বউ হচ্ছ। হই আগে, তার আগে তো কোনো সম্পর্ক নেই, তাই না? সুব্রত জানে সুদেষ্ণাকে আর রাজি করানো যাবে না। মানুষের আবেগ তার নিজের পথে চলে। টাকাটা সঙ্গে নিয়ে যেতে খুব অস্বস্তি হচ্ছিল আজ। অথচ যেদিন নিয়ে এসেছিল সেদিন কোনো দুশ্চিন্তা ছিল না। একটা বিরাট পাহাড় মাথার উপর থেকে সরে যাওয়ার আনন্দটাই তখন বড় হয়ে দাঁড়িয়েছিল। গেটে দারোয়ান নেই। সুব্রত ট্যাক্সি থেকে নেমে একটু ইতস্তত করতে লোকটা খৈনি টিপতে টিপতে এগিয়ে এলো। আরে সাহাব, আপ? ম্যাডামের সঙ্গে দেখা করব। वो तो नहीं होगा। কেন? খুব জরুরি দরকার, সুব্রত অনুনয় করল। মেম সাহেব কুঠি মে নেহি হ্যায়। কোথায় গিয়েছেন? দারোয়ান কিছু ভাবল। সুব্রতর মুখের দিকে তাকিয়ে তার দয়া হলো যেন। সে বলল, আপ মেরে সাথ আইয়ে। তাকে নিয়ে বাগান পেরিয়ে সিঁড়ির কাছে আসতে সেই পরিচারিকার দর্শন মিলল। দারোয়ান ফিরে যেতেই সুব্রত বলল, ম্যাডামের সঙ্গে আমার দেখা হওয়া খুব দরকার। কাল আমাদের ছবি রিলিজ করছে। জানি, কিন্তু দেখা হবে না। কেন? ওর নিষেধ আছে। কিন্তু এই টাকাটা তো ওকে পৌঁছে দিতে হবে, লাখ টাকার ওপরে আছে। ব্রিফকেসটা সামান্য তুলে দেখালো সে। পরিচারিকার মুখ পাল্টে গেল টাকার কথা শুনে। তারপর মাথা নাড়ল সে। কিন্তু অসম্ভব, দেখা করতে দেবে না। নার্সিংহোমে। নার্সিংহোমে? সুব্রত আঁতকে উঠল। নার্সিংহোমে মানে? আর তখন মুখে আঁচল চেপে ডুকরে উঠল পরিচারিকা। কাউকে যেন না বলেই উনি হুকুম দিয়েছেন, কিন্তু আমি আর পারছি না। কি হয়েছে ওর? জানি না। মাথা ঝাঁকালো পরিচারিকা। গলায় কান্না পাক খাচ্ছে। খুব ভারী রোগ। কবে হয়েছে? অনেক দিন। এখন বাড়াবাড়ি। অনেক দিন? 4 মাসেরও আগে? হ্যাঁ, তারও আগে। সুব্রত কোনো হিসেব পাচ্ছিল না। কি এমন অসুখ যাতে ম্যাডাম সোম দীর্ঘকাল ধরে ভুগছেন, এবং সেই অসুখ নিয়ে তিনি তার ছবিতে কাজ করে গেছেন। সে জিজ্ঞাসা করল, কোন নার্সিংহোমে আছেন? পার্ক স্ট্রিটে, বলেই মেয়েটি উঠল। দোহাই, আর কাউকে বলবেন না। সুব্রত মাথা নাড়ল। তারপর ধীরে ধীরে বেরিয়ে এসে ট্যাক্সিতে উঠল। এখন তার কাছে কয়েকটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল। কেন মিসেস সোম কথায় কথায় বলতেন, আমি খুব টায়ার্ড? কেন বলতেন, আমার হাতে বেশি সময় নেই সুব্রত? 2 মাসের মধ্যে ছবির কাজ শেষ করার চুক্তিটার কারণও বোঝা গেল। কিন্তু কি এমন অসুখ যা মিসেস সোম প্রাণপণে চেপে ছবিতে কাজ করে গেলেন? ডাবিং এর শেষ দিন ওকে খুব কাহিল দেখাচ্ছিল। দেরি করেও এসেছিলেন।
মনে হয়েছিল শরীর ভালো নেই, কিন্তু পার্ক স্ট্রিটের সেই নার্সিং হোমের সামনে ট্যাক্সি থেকে নামলো সে। সামনেই একটা বিরাট হোর্ডিংয়ে ম্যাডাম সোমের ছবি, মালিনী সোম অভিনীত সুব্রত রায়ের ছবি। সেদিকে তাকাতে মনটা বিষণ্ণ হয়ে গেল সুব্রতর। শরীরের সমস্ত অসুস্থতাকে অতিক্রম করে কেউ এমন হাসতে পারে? এখন ভিজিটার্সদের ভেতরে যাওয়ার সময় নয়। রিসিপশনে ম্যাডামের নাম বলতে একটা রহস্যের মুখোমুখি হলো সে। ম্যাডাম আছেন কিনা তাই এরা স্পষ্ট করে বলতে চায় না। সুব্রত বুঝতে পারল এই গোপনীয়তা ম্যাডামেরই নির্দেশ। বাংলাদেশের জনপ্রিয় তারকা নিজেকে গোপন রাখতে চান। শেষ পর্যন্ত সে স্পষ্ট বলল, দেখুন আমি ওর আত্মীয়, চিকিৎসার জন্য আমায় টাকা আনতে বলেছিলেন। বলেই ব্রিফকেসটা খুলে টাকাগুলো দেখালো সে। লোকটা খুব ঘাবড়ে গেল এবার। তারপর বলল, আপনি একবার ডক্টর মুস্তাফির সঙ্গে দেখা করুন, উনি ওর ট্রিটমেন্টে আছেন। ডক্টর মুস্তাফি প্রবীণ এবং বিখ্যাত। সুব্রত তাকে অনুরোধ করল, আমি ওর সঙ্গে দেখা করতে চাই আজই। অসম্ভব, আমি ডাক্তার হিসেবে কাউকে অনুমতি দিতে পারি না। কিন্তু আপনি ওর কে হন? আত্মীয়, খুব কাছের মানুষ। ডক্টর মুস্তাফি হাসলেন। সে কি, কাছের মানুষ হয়েও জানতেন না? সুব্রত ঠোঁট কামড়ালো। উনি কখনো বলেননি। কি হয়েছে ওর? ব্লাড ক্যান্সার, ইটস লাস্ট স্টেজ। শিউরে উঠল সুব্রত। তার চোখের সামনে এখন অজস্র হলুদ ফুলকি। জিভ হঠাৎ নিঃসাড় হয়ে গেল। কিছু চিন্তা করার শক্তিটা যেন আচমকা নিভে গেল। কোনো রকমে সে উচ্চারণ করল, অসুখটার নাম উনি জানেন? নিঃশব্দে মাথা নাড়লেন মুস্তাফি। তারপর সামান্য চুপ করে থেকে বললেন, অসম্ভব মনের জোর মহিলার। প্রত্যেক সপ্তাহে এসে একবার চেক আপ করিয়ে যেতেন। ছবি করা তো ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হঠাৎ আমাকে অনুরোধ করলেন ওকে শেষ ছবি করার অনুমতি দিতে হবে। আমি প্রথমে রাজি হইনি। পরে ভাবলাম যদি এতে মনে শান্তি আসে তো আসুক, কিন্তু তাতে আরো বেশি ক্ষতি হলো। আফটার অল ক্ষতিটা হতোই। এখন কেমন আছেন? সুব্রতর শরীর ঝিমঝিম করছিল। আজ ভালো কাল খারাপ, ইট ডিপেন্ডস। নিশ্চয়ই জানেন এই রোগে আমরা শুধু চেষ্টা চালিয়ে যেতে পারি মাত্র। আজকে হয়তো চেতনা নেই, কালকে আবার অনেকটা নর্মাল। এখন রিপ্লেসড ব্লাডের ডিউরেশন খুব কমে এসেছে। আমি দেখা করতে চাই। নো, অন্তত আজ হবে না। মনে হয় কাল উনি কথা বলতে পারবেন। 3rd ফ্লোরে 110 নাম্বার ঘর। বাই দ্য ওয়ে, আপনি যখন খুব কাছের মানুষ তখন আশা করব এখনই খবরটা বাইরে চাউর করবেন না। উনি এটা চান না। আপনার নামটা যেন কি বললেন? ডক্টর মুস্তাফি চলে যাবার আগে প্রশ্নটা করলেন। সুব্রত রায়। সারাটা দিন পাগলের মতো ঘুরল সুব্রত। অকারণে একা একা বারংবার সে ফিরে এলো সেই বিশাল নার্সিং হোমের সামনে। পার্কের বেঞ্চিতে বসে উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে রইল। ওই বাড়ির একটা ঘরে মিসেস সোম রয়েছেন, এখন চুপচাপ মৃত্যুর প্রতীক্ষায়। অথচ সে কথা ঘুণাক্ষরে টের পেতে দেননি। তার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল। ছবি করার বাসনায় সে ভদ্রমহিলাকে বাধ্য করেছে পরিশ্রম করতে। জোর করে মৃত্যুকে আরো কাছে এগিয়ে এনেছে। আজ তার ছবি মুক্তি পাচ্ছে। সারা দেশে প্রচণ্ড কৌতূহল। এসবই সম্ভব হলো মহিলার জন্য। নিজের ভবিষ্যতের কথা জানতেন বলে তিনি ছবি শেষ করার জন্য টাকা দিলেন। একটা প্রচণ্ড কষ্ট সারাদিন সুব্রতকে কুরে কুরে খেল। এ কথা কাউকে বলাও যাবে না। দধিচির দান যে নেয় তার মুখ বন্ধ থাকে। এখন যে কোনো আনন্দ তার কাছে বিস্বাদ হয়ে গেছে। দুপুর 3টেতে ছবি রিলিজ করলো। প্রেক্ষাগৃহের ওপরে বিশাল ব্যানারে মালিনী সোমের বিখ্যাত হাসি, হাউসফুল বোর্ডে ম্যাটিনি ইভিনিং নাইট লেখা। প্রচুর লোক ভিড় করেছে। ব্ল্যাকাররা টিকিটের বাড়তি দর হাঁকছে। প্রেক্ষাগৃহের উল্টো ফুটপাতে সুব্রত ব্রিফকেস হাতে দাঁড়িয়েছিল। তাকে কেউ চেনে না, কেউ লক্ষ্যই করছে না। সবার নজর মালিনী সোমের মুখের দিকে। কাল সারা রাত একটুও ঘুমোতে পারেনি সে। কারোর সঙ্গে দেখা করেনি। এমনকি আজকের দিনে সুদেষ্ণার সামনেও দাঁড়াতে চায়নি। হরিপদ সাহা বারংবার ফোন করেছেন, লোক পাঠিয়েছেন, তবু সে আড়ালে থেকেছে। নিজের কাছে সে কোনো কৈফিয়ত দিতে পারছিল না। ভদ্রমহিলা কিছুতেই রাজি হচ্ছিলেন না। সে বাধ্য করেছে। ছবির দিকে তাকিয়ে সে মনে মনে বলল, তুমি মোরে করেছ সম্রাট, কিন্তু এ কেমন সাম্রাজ্য?
বিকেলে নার্সিংহোমে এলো সুব্রত, হাতে ব্রিফকেস, রজনীগন্ধা। সারাদিন স্নান খাওয়া হয়নি তার। সোজা ১১০ নম্বর ঘরের পর্দার সামনে চলে এসে এক মুহূর্ত অপেক্ষা করলো। তারপর কাঁপা হাতে পর্দা সরিয়ে ভেতরে পা রাখতেই স্তব্ধ হয়ে গেল সে। ঘরে কেউ নেই, সাদা বিছানা, শূন্য। ভীষণ ক্যাটক্যাটে দেখাচ্ছে সাদাটা। বুকের ভেতর হু হু করে উঠল তার। আর সঙ্গে সঙ্গে কষ্টটা কান্নার চেহারা নিতে লাগলো। আর ঠিক তখনই পেছনে গলা শুনল, কি চাই? সুব্রত অস্পষ্ট দেখল একজন নার্স দাঁড়িয়ে আছেন। সে মাথা নাড়ল। কিছু চাই না তার, আর কিছু চাওয়া নেই। কার কাছে এসেছিলেন? নার্সের গলায় কৌতূহল। মালিনী সোম। সুব্রত মাথা নিচু করে করিডোরে বেরিয়ে এলো। তার পায়ে জোর নেই। আপনার নামটা জানতে পারি? সুব্রত অবাক হয়ে তাকালো। তারপর বলল, সুব্রত রায়। মেয়েটি হাসলেন। এদিকে আসুন। বিস্মিত সুব্রত দেখল ঠিক উল্টো দিকের দরজায় দাঁড়িয়ে পর্দা সামান্য সরিয়ে নার্স বললেন, উনি এখানে। বিছানায় হাঁটু মুড়ে বসে আছেন মালিনী সোম। তার পেছনে দুটো বালিশ। পরনে সাদা জামা, সাদা শাড়ি। শরীরের কোথাও রক্ত নেই। গায়ের রং ওই সাদা কাপড়ের মতো নিরক্ত। গলায়, চোখের কোণে, মুখের সর্বত্র ভাঁজ। ভীষণ প্রৌঢ়া দেখাচ্ছে ওকে। অথচ চোখাচোখি হওয়া মাত্র উজ্জ্বল দাঁতে হাসলেন। ছবির খবর কি, পাশ করেছ? সুব্রত ঠোঁট নাড়ল। তার কথা বলার শক্তি ছিল না। তোমার খুব নাম হবে দেখো, অনেক ছবি পাবে তুমি এবার থেকে। কাল মুস্তাফি বললেন তুমি এসেছিলে, ওই ঘরে গিয়েছিলে? মাথা নেড়ে হ্যাঁ বলল সে। শূন্য বিছানা দেখলে? ঠোঁট চাপল সুব্রত। কি মনে হলো, অনেক নাটকীয় সংলাপের চেয়ে একটি শূন্য বিছানা বেশি এফেক্টিভ নয়? আবার হাসি। তারপর অন্য গলায় বললেন, শেষ দৃশ্যটা তোমার মনের মতো করতে পারিনি হয়তো। কি করে পারবো? জীবনের সত্যি আর অভিনয়ের সত্যিটা যে আলাদা। তোমার দিদির অনুভূতি আমি কি করে পাবো বলো? ভীষণ অন্যমনস্ক হতে গিয়ে সামলে নিলেন। শুনলাম তুমি টাকা নিয়ে এসেছিলে, ওটা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিও। চোখ বন্ধ করলেন মালিনী সোম। সুব্রতর ঠোঁট থেকে শব্দ বের হলো, দিদি? না, আমি যখন থাকবো না তখন এ নিয়ে মন খারাপ করো না। নিঃস্বার্থভাবে জীবনে তো কিছু করিনি, তাই এবার যে আনন্দ পেলাম, যে আনন্দ তুমি আমাকে দিলে তার তুলনা নেই। আমি সুখী, খুব সুখী। আমি এখন চুপচাপ চলে যেতে চাই। কথাগুলো বলে বড় বড় চোখে তাকালো মালিনী সোম। কি হলো ডিরেক্টর মশাই, সংলাপটা ঠিকঠাক বলতে পারলাম? তারপরই খিলখিল হাসি। সুব্রত, যে যার নিজের মতো, কেউ অন্যের মতো হতে পারে না। কি আশ্চর্য, তুমি দাঁড়িয়ে রইলে, ফুলগুলো দেবে না? সুব্রত অসাড়ে এগিয়ে এসে ফুলগুলো এগিয়ে ধরতে দু হাতে সেটাকে ধরলেন মালিনী সোম। তারপর হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন। কিছুই করতে পারলাম না সুব্রত, জীবনটা মিছিমিছি নষ্ট হলো। সুব্রত মাথা নাড়ল। না। না মানে? সুব্রতর সমস্ত শরীর কাঁপছিল। কান্নাটাকে সে চেপে রাখতে পারছিল না। এই মহিলা তাকে মায়ের মতো শক্ত জমিতে দাঁড় করিয়ে চলে যাচ্ছেন। মালিনী সোম ওর হাত ধরলেন। ছি, কেঁদো না। একজন ভালো পরিচালক ঈশ্বরের মতন, সমস্ত আবেগের ওপরে যেতে হয় তাকে। তুমি বড় হও ভাই। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।